আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, গ্রাউন্ড ডাইরেক্টর ভেস্টিজ। যারা নতুন অংশগ্রহণ করেছেন, আমি বিশ্বাস করি এই আমরা ডিজিটাল মিডিয়াতে বা ফিজিক্যালি কাজ করতে গিয়ে প্রত্যেকে একটা প্রশ্নের সম্মুখীন হই যে সবকিছু তো ঠিকঠাক মতো চলে, বাট ক্লোজিংটা টানতে পারতেছি না, ফিনিশিংটা টানতে পারতেছি না। মানুষ অনেক ধরনের প্রশ্ন করে, সেগুলোর উত্তর ঠিক মতো দিতে পারতেছি না। আশা করি চমৎকার ভাবে আমরা এই বিষয়গুলো পাবো। এবং ভেস্টিজ নিয়ে আপনি কেন ভেস্টিজ করা প্রয়োজন, ভেস্টিজ কি, শুরুর দিকে সেই বিষয়ে কিছু ধারণা পাবো। সো আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি একটা ডিজিটাল করতালির মাধ্যমে আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, সকলের প্রিয় ট্রেনার জনাব রাজীব সাহাকে। স্যার, আপনি আনমিউট করে অংশগ্রহণ করুন প্লিজ। স্যার কি শুনতে পাচ্ছেন? গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, গুড মর্নিং শোনা যাচ্ছে, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ভিডিও অন করেছি তো। ভিডিওতে দেখা যাচ্ছে না। দাঁড়া এক মিনিট, এবার দেখো। এখনো আসেনি বস। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। প্রবলেম আছে। রনি একবার একটুখানি কল করে কথা বলে নাও। বস এখন ক্লিয়ার আছে? জি জি, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল, এখন ঠিক হয়েছে। শাহাদাত ভাই তো? জি জি জি, আপনাকে দেখা যাচ্ছে না বস। ওকে ওকে, এবার ঠিক আছে। আমাকে তো সবাই দেখতে। ওকে ওকে, এবার ঠিক আছে, মনে হয় নেট প্রবলেমের কারণে হচ্ছে। তো বস, সকলকে অনুরোধ করছি খুব মনোযোগ সহকারে আজকের সেশনটা উপভোগ করার জন্য, এবং ডিজিটাল একটা তালি দিচ্ছি স্যারের উদ্দেশ্যে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করি আজকে। ফার্স্ট আমার মনে হয় এই বছরে বোধহয় ফার্স্ট টাইম বাংলাদেশে আমরা ডিজিটাল মিটিং একটা করছি। সবাইকে ওয়েলকাম সেশনটার জন্য। আর আজকে সেশনটা যেরকম শাহাদাত ভাই বললেন যে অবজেকশন হ্যান্ডলিং, অবভিয়াসলি এটা নিয়ে জানবো, বাট তার আগে একটুখানি নিজের পরিচয়টা দিয়ে দিই। অনেকে হয়তো নতুন বা হয়তো প্রথমবার দেখছেন আমাকে। কারা কারা প্রথমবার দেখছেন আমাকে হাত তুলুন দেখি। অনেকেই আছে নতুন, প্রথমবার দেখছি, গুড। আমার নাম রাজীব শাহ, প্রেস্টিজ ট্রেনিং ডিপার্টমেন্টে লাস্ট 6 ইয়ার্স থেকে আছি। বেসিক্যালি ইন্ডিয়াতে যেরকম ওয়েস্ট বেঙ্গল সাথে আরো কিছু স্টেটকে হ্যান্ডেল, সিমিলার ভাবে কোম্পানি একটা দায়িত্ব দিয়েছে আমাকে যে বাংলাদেশকেও দেখার জন্য। আমরা বাংলাদেশে যেরকম ডিসেম্বর জানুয়ারিতে আমরা প্রচুর ট্রেনিং করেছি, ভিআইপি করেছি, সিএনপি সংকোচিত করেছি। তার সাথে আমরা একটা নতুন ট্রেনিংও করেছি যেটার নাম হচ্ছে ভিএলসি। এটা হচ্ছে ভেস্টিজ লিডারশিপ কনক্লেভ। যারা ডিরেক্টর, ব্রোজ ডিরেক্টর অ্যাবাভ যারা কোয়ালিফাই প্রোগ্রামটা, তো আমরা 2 দিনের ট্রেনিং ওটাকে অ্যাটেন্ড করেছি। অনেকেই এখানে হয়তো আছেন যারা 2 দিনের ট্রেনিংটাকে অ্যাটেন্ড করেছেন, হয়তো সেই ট্রেনিংটা অ্যাটেন্ড করার পরে লাইফের একটা আলাদা মানে নিজেকে ভেস্টিজের দ্বারা কি করে আমরা প্রভাবিত করতে পারি, কি করে ডেভেলপ করতে পারি, সেটার উপরে হয়তো কাজ করেছি। তো যারা হয়তো মিস আউট করেছেন, আমি আশা করবো এটা যে নেক্সট টাইম আগামী দিনে যখন হবে সেটা যাতে একদম মিস আউট না করা, রাইট? তো এটাই। আর বাকি আমার পরিচয় তো সেরকম কিছু দেবার নেই। ট্রেন ডিপার্টমেন্টে অনেকদিন ধরে আছি, অনেক লোকের সাথে কথা বলি, অনেক কিছু বিষয় নিয়ে জানতে পারি। শুধুমাত্র অবজেকশন হ্যান্ডেলিং এর কথাটা না, বাট তার আগে একটা জিনিসকে একটুখানি বোঝাটা খুব দরকার যে আমরা ভেস্টিজ কেন করব। আজকে ডেটে 21তম শতাব্দীতে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির কি প্রভাব আছে, কি হলে কি হতে পারে, আগামী দিনের কি লক্ষ্য হতে পারে, বা আগামী দিনের ভেস্টিজকে নিয়ে আমাদের কি পরিকল্পনা হতে পারে, এসব ব্যাপার নিয়ে আমরা একটুখানি আলোচনা করি, তারপরে আমরা আপনাদের কাছে অবজেকশন হ্যান্ডেলিং নিয়ে যাবো, রাইট? সো ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে যে যারা ভেস্টিজে নতুন জয়েন করেছেন, রিসেন্টলি জয়েন করেছেন, ভেস্টিজে কাজ করার জন্য ভাবছেন, দেখবেন অনেক রকমের আমরা কাস্টমারের কাছে যখন যাই প্রসপেক্টিং করতে, যখন আমরা কোনো জিনিস নিয়ে বোঝাতে যাই, সেটা প্রোডাক্ট হতে পারে,
তাকে জয়েন করার জন্য হতে পারে, ডিস্ট্রিবিউটরের জন্য হতে পারে। তো বেসিক্যালি একটা সব থেকে বড় চ্যালেঞ্জ ফেস করি আমরা, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং কেন করবো। আর তারপর বাংলাদেশের মতন একটা দেশে নেটওয়ার্কিং এর একটা খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে। এটা আমি বিগত কিছুদিন ধরে বা কিছু মাস ধরে যখন আমি যাচ্ছি বা শুনছি, রাইট, এটা সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। বাট তা সত্ত্বেও আমরা নেটওয়ার্কিং কেন করব, নেটওয়ার্কিং কেন করাটা দরকার, তারপরে আমি নেটওয়ার্কিং কোম্পানি নিয়ে আসছি। ফার্স্ট অফ অল খুব ইম্পর্টেন্ট ভাবে একটা জিনিসকে বোঝাটা খুব দরকার আছে যে নেটওয়ার্কিং কেন করব। তার পিছনে সব থেকে একটা বড় কারণ হচ্ছে কি, আজকের ডেটে, আজকের বর্তমান পরিস্থিতিতে যদি দেখা যায় শুধুমাত্র বাংলাদেশ না, আমি সবসময় বলি এপার বাংলা ওপার বাংলা সবই এক, আলাদা কিছুই নেই, শুধু একটুখানি বর্ডারটা আছে, আর কিছু আলাদা থাকে না। বাট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝার আছে কি, আজকের ডেটে সত্যি নিজেরা একবার নিজেদের বুকে হাত দিয়ে একটা কথার উত্তর দিন, একটা না দু তিনটে কথার উত্তর দিন। মার্কেটে কি আজকের ডেটে কোনো চাকরি আছে? নিজেরা উত্তর দিন, আমাকে বলার দরকার নেই। আর যারা চাকরি করছে তাদের জন্য আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আজকের ডেটে চাকরি যেটা করছেন, জীবনে যত স্বপ্ন, যেটা প্রয়োজন, সেই জিনিসগুলো কি আমরা মেটাতে পারছি? হয়তো প্রয়োজনটা মিটিয়ে ফেলতে পারছি সাময়িকভাবে, কিন্তু বড় বড় যে স্বপ্নগুলোকে দেখি বা বড় বড় যে স্বপ্নগুলোকে দেখে নিজের ছেলে মেয়ের জন্য ভাবি, সেগুলো কি আদৌ পূরণ করতে পারছি? সেটা একটা বড় প্রশ্ন। তো যদি আপনাদের উত্তর না হয়, আপনারা নিজেরা বুঝুন, আমি বলবো না। যদি উত্তর না হয় তাহলে আমি বলবো আপনি সঠিক প্ল্যাটফর্মে বসে আছেন, বিকজ এটার পিছনে কারণ আছে। চলুন এটা নিয়ে ডিসকাশন করবো একটুখানি। মার্কেটে কিছু জিনিসকে বোঝার আছে। আজকের ডেটে শুধু ভারতবর্ষ না, আজকের ডেটে শুধু বাংলাদেশ না, আজকের ডেটে গোটা বিশ্বব্যাপী যদি আমরা দেখি, বিগত লাস্ট 2 বছর ধরে আমরা করোনার একটা খুব ভয়াবহ একটা রোগ, একটা প্যান্ডেমিক সিচুয়েশন থেকে যাচ্ছি, যেখানে লোকেরা যারা চাকরি করতো তাদের চাকরি হারিয়েছে। এবার ভাবুন যে চাকরি যদি মার্কেট থেকে হারিয়ে যায়, তাহলে আগামী প্রজন্ম, আগামী দিনের যে আমাদের নিজেদের ছেলে মেয়ে, নিজেদের সন্তান, তাদের জন্য কি আমরা চাকরির কোনো জায়গা আছে? যেখানে কি চাকরি হারিয়ে যাচ্ছে, সেখানে আমি নতুন চাকরি করে আশা করতে পারি? এটা একটা প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, আজকে চাকরি প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আর একটা জায়গায়, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট। আমরা সারা জীবন মেহনত করি, কাজ করি, কঠোর পরিশ্রম করি, কিছু রোজগার উপার্জন করি, যাতে ছেলে মেয়ে, সংসার, মা বাবা, নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে সবকিছুকে যাতে আমরা আগলিয়ে রেখে চলতে পারি, তাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য, বাস্তবায়িত করার জন্য আমরা অনেক কিছু করি। কিন্তু আদৌ কি করতে পারছি? কেন পারছি না? তার পিছনে কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি। এটা একটা বড় টপিক। আর এটা শুধু ভারতবর্ষ বলে না, বাংলাদেশ বলে না, গোটা বিশ্বে কিন্তু এটা খুব একটা বড় সংকেত আজকের এটা আমাদের জীবনে কিন্তু আছে। কারণ আজকের এটা যে মূল্য বৃদ্ধি হচ্ছে, যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, আপনি নিজেরাই ভেবে দেখুন। আজকে একটা সময় ছিল যেখানে কি 100 টাকা বাজার, 100 টাকা নিয়ে গেলে আপনি মোটামুটি ব্যাগ ভর্তি বাজার করে আনতে পারতেন। ভেবে দেখুন, মানে এতটা ব্যাগ ভর্তি হতো যে আমরা ওটাকে আর একটা ব্যাগও নিতে হতো, তাই না? আজকের ডেটে আপনারা নিজেরা ভাবুন, 100 টাকা আপনি বাজারে নিয়ে গেলে সেই টাকাটার কোনো মূল্য আছে? আছে কি নেই? হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে এরকম করবেন, না হলে এরকম করবেন, দেখি নেই, তাই না? তো নিজেরা বুঝুন যে আমরা সাময়িকভাবে নিজেদের লাইফকে চালানোর জন্য কিন্তু চাকরি জীবিকাটাকে বেছে নিচ্ছি বা বেছে নিয়েছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত চ্যালেঞ্জ হচ্ছে রিটায়ারমেন্ট। কঠোর পরিশ্রম করে সারা জীবন সবকিছু, ছেলে মেয়েকে বড় করলাম, বিয়ে থাওয়া দিলাম, সবকিছু করলাম নিজের জীবনের জন্য, কিন্তু যে সময় আপনি ভাবেন যে রিটায়ারমেন্ট হয়ে যাবে, যখন চাকরি থেকে অবসর নেব, তখন কি নিজের জীবনটাকে খুব ভালো করে লিড করো, রাইট? মাওয়া ঘাটে যাব, মাছ খেতে, ঘুরতে যাব, সত্যি কি হয়? ভেবে দেখুন তো, সত্যি কি হয়? আমার এটা প্রশ্ন আছে আপনাদের কাছে। তখন মনে হয় যে না, কিছু টাকা যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে হয়তো নিজের জীবনে কোনো রোগ জ্বালা হলে, কোনো কিছু হলে, কোনো একটা বিপদ আপদ হলে, সেই জায়গাটাকে নিজেকে যাতে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। এটা হচ্ছে মানে বাঁচাবার লড়াই হচ্ছে চাকরি। বেঁচে থাকার জন্য যেটুকুনি করা সেটা হচ্ছে চাকরি, এটাই। তার সাথে সাথে যদি আমরা চাকরি, আজকের ডেটে মার্কেটে তো চাকরি নেই, ছেড়েই দিন, তাই না? কিন্তু আজকের ডেটে মার্কেটে চাকরি না থাকলে লোকেরা দ্বিতীয় অপশন কি খোঁজে? খুব ভালো করে দেখুন, দ্বিতীয় অপশন যেটা খোঁজার মতন, সেটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ব্যবসা করুন।
না, ব্যবসা করার জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ব্যবসা করতে গেলে আমরা কি লাগে জানি? কি লাগে? এটা এটা কি? হ্যাঁ, পয়সা। হ্যাঁ, কারণ বিজনেস করতে গেলেও টাকা লাগে। একটা যদি ব্যবসা করতে যায়, কোটি কোটি টাকা ইনকাম করতে গেলেও, কোটি না, ছেড়ে দিন, আপনি মাসে যদি মনে করেন লাখ টাকা ইনকাম করব, তার জন্য একটা জায়গায় আপনাকে কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। এবার আমাকে আপনারা নিজেরা বলুন, ইনভেস্টমেন্ট করার সামর্থ্য আছে? বাংলাদেশ, আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছিলাম, অবাক না, অ্যাকচুয়ালি আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম। সারপ্রাইজ হচ্ছে আজকের ডেটে আপনাদের ওখানে বাংলাদেশে, আমি তো ঢাকাতে দেখেছি, আশা করি সব জায়গায় আছে, সেটা হচ্ছে বসুন্ধরা দেখবেন রুটি পাওয়া যায়, তাই না? এবার ভাবুন, আমি আপনাকে কেন ভাবতে বলছি এটা নিয়ে। রুটি পাওয়া যায়, এবার ভাবুন একটা রুটির দোকানের একটা লোক যে রুটি বানাতো, তার পরিবারে দুজন ব্যক্তি স্বামী স্ত্রী মিলে একটা ছোট একটা দোকান খুলেছিল, যেটা তাদের বড় দোকান খোলার ক্ষমতা নেই, হয়তো বাড়ি থেকেই বা বাড়ির আশেপাশে একটা ছোট জায়গা নিয়ে একটা চালা দিয়ে একটা রুটির দোকান খুলেছিল, যেখানে প্রতিদিন সেই ব্যক্তিটি কম করলে 50টা 60টা রুটি বিক্রি করতো, ধরেন আমরা আমাদের আশেপাশের লোকজনরা নিতাম। এবার ভাবুন বসুন্ধরা কোম্পানি যে নিয়ে এসছে, যে রুটিটা নিয়ে এসছে, সে রুটিটা প্রথমত হচ্ছে হাইজেনিক, কিছু করার দরকার নেই, শুধু তাওয়াতে একটুখানি গরম করে ওটাকে ফুলিয়ে নাও, বাস হয়ে যাবে, কাজ শেষ। এবার ভাবুন যে রুটি ব্যক্তিটি বিক্রি করতো, রাম শ্যাম যদু মধু যেই হোক না কেন, এবার ভাবুন যে 50টা রুটি বিক্রি করতো, তার সেলটা, তার বিক্রিটা আজকে এটা কমেছে না আরো বেড়েছে? নিজেরা ভাবুন। আমি তো বলবো কমেছে। কেন? কারণ আজকে ডেটে রুটি বাইরে থেকে কেউ কিনছেন, মানে ওই দোকান থেকে কিনছেন, পাড়ার দোকানের মুদিখানা থেকে এসে কিনে নিচ্ছে, পাঁচটা রুটি পাওয়া যাচ্ছে, তাই সেই রুটিটা নিয়ে এসে বাড়িতে গরম করে খেয়ে নিচ্ছে। একবার ভাবুন বিজনেস কারা করতে পারছে? একটা বিজনেস তারাই করতে পারছে টাকা আছে। আপনার কাছে কত টাকা আছে বলবেন? 1 কোটি টাকা আপনি চাইলে একবার ইনভেস্টমেন্ট করতে পারবেন, কিন্তু বারবার তো ইনভেস্টমেন্ট করার ক্ষমতা নেই। তাহলে বিজনেস করবো, তাহলে কিসের বিজনেস করবো? আজকের ডেটে বড় বড় কোম্পানিরাও কিন্তু তালা মেরে দিয়ে বন্ধ করে চলে গেছে। তার পিছনে কারণ কি? দ্বিতীয়বার রিইনভেস্টমেন্ট করার ক্ষমতা নেই তাদের। দ্বিতীয়বার যে তারা আরেকবার ইনভেস্টমেন্ট করবে, সেটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো নিজেরা ভাবুন বিজনেস করার মতন কি জায়গা আছে? একটা হচ্ছে মার্কেটে চাকরি নেই, ব্যবসা করার মতন অত টাকা নেই। তৃতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আরেক ধরনের প্রফেশন আছে যেখান থেকে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারেন, সেটা হচ্ছে ডাক্তার হয়ে যান, ইঞ্জিনিয়ার হয়ে যান, তাই না? এবার আপনি নিজেরা ভাবুন আজকের ডেটে যে বয়সে আপনি আছেন, সেই বয়সে কি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবেন? সেটা তো আগে থেকে পরিকল্পনা করতে হতো। সেটাও যদি বাদ চলে যায়, তাহলে আগামী দিনে আমরা করবোটা কি? না করার মতন আজকের এটি 21তম শতাব্দীতে একজন ব্যক্তি, হয়তো আপনারা চিনবেন সে ব্যক্তিটিকে। সেই ব্যক্তিটি বলেন যে ভারতবর্ষ ব্যাপী গোটা এশিয়া মহাদেশে যদি কোনো বিজনেস চলে 21তম শতাব্দীতে, সেই বিজনেসের নাম হচ্ছে নেটওয়ার্কিং বিজনেস। এটা আমি বলছি না, এপিজে আব্দুল কালাম, চেনেন সবাই ওনাকে, ডক্টর এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, ভারতবর্ষের খুব বিখ্যাত একজন, নাম করা, গোটা পৃথিবী বিশ্ব জুড়ে নাম করা একজন সায়েন্টিস্ট ছিলেন উনি, নিউক্লিয়ার সায়েন্টিস্ট। ওনার বক্তব্য হচ্ছে যে 21তম শতাব্দীতে কোনো ব্যবসা চললে তার সেই ব্যবসাটার নাম হচ্ছে নেটওয়ার্কিং বিজনেস। এবার আপনি ভাবুন আপনি কোন সায়েন্টিস্টের কথা শুনবেন? ডক্টর এপিজে আব্দুল কালামের মতন বড় বড় সায়েন্টিস্টের কথা শুনবেন, নাকি আপনার পাড়ার দোকানে, চায়ের দোকানে, চৌমাথাতে কিছু বসে থাকে কিছু বড় বড় জ্ঞানী গুণী লোকদের কথা শুনবেন? কোনটা? আপনি নিজে ডিসাইড করুন, কোনো জোর নেই। আমি এখানে সবাইকে বলি যে আমি কোনোদিন কাউকে জোর করি না। আমি শাহাদাত ভাইকে বলি যে কাজ করার জন্য কাউকে জোর করাবার দরকার নেই। এখানে যতজন জানে নেটওয়ার্কিং বলে না, যে কোনো কাজ আপনাকে যদি বলি রাস্তা ঝাড়ু দিতে, সেটাও কিন্তু মন থেকে যদি করেন সেটা 100% ঠিক হয়।
কিন্তু যেটা জোর করে করাবো সেটা কোনোদিন ঠিক হয় না। আপনারা নিজেরা ভাবুন কার কথা শুনবেন? ডক্টর এপিজে আব্দুল কালামের মতন একটা এত বড় জ্ঞানী লোকের কথা শুনবেন, নাকি আপনার পাড়ার দোকানের চায়ের দোকানের কাকার কথা শুনবেন যে আপনাকে উঠতে বসতে একটা কথা বলে, তোর দ্বারা কিছু হবে না, এসব করে কিছু হয় না, আমি গোটা দুনিয়া দেখেছি, এসব করে কিছু হয় না, আমি বুঝি, আমি জানি, তুই বাচ্চা ছেলে, তোকে প্রলোভনে ফেলেছে, তোকে মাথায় হাত বুলিয়ে জয়েন করিয়ে দিয়েছে, রাইট? তেল সাবান শ্যাম্পু বিক্রি করে কেউ বড়লোক হয় না, বলে তো, আমিও জানি বলে। এবার আপনারা নিজেরা ডিসাইড করুন কোনটা হয়। আজকে ডেটে যদি আপনি বলেন যে বিক্রি করাটা আজকে ডেটে সবাই বিক্রি করে, কারণ তারাও জানে বিক্রি না করলে সে মার্কেট থেকে টাকা রোজগার করতে পারবেন। আপনারা নিজেরা বলুন, আপনাদের বাংলাদেশের যারা ক্রিকেট খেলেন, সাকিবুল হাসান আছেন, মোহাম্মদুল্লাহ আছে, রাইট? তারাও দেখবেন বিক্রি করে, অ্যাড দেখায়, অ্যাডভার্টাইজমেন্ট দেখায় না, বিকাশের অ্যাড, হ্যাঁ, বিকাশের প্রমোশন করে। ওটা কি? ওটা তো সেল করা। তারা কেন করে? কারণ তাদেরও পয়সা দরকার। আজকে এটা আপনি যদি বড় বড় ফিল্ম স্টারের কথা বলেন, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায়, তাদের গোটা পরিবারে কিছু না কিছু বিক্রি করে বলে তারা আজকে ডেটে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। অমিতাভ বচ্চন আজকে ডেটে কটা সিনেমা করে, অভিষেক বচ্চন কটা সিনেমা করে, ঐশ্বরিয়া রায়ের মতন এত বড় একটা হিরোইন কতগুলো সিনেমা করে? সিনেমা করে না। কিন্তু তাদের ইনকাম সোর্সটা হচ্ছে যে যত বেশি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে তত বেশি তার ইনকাম হবে। আপনিও যে জায়গাটা আজকে ডেটে কাজ করার জন্য এসেছেন, যেটার নাম হচ্ছে নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং এও প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করি। আমি আবার এখান থেকে একটা জিনিসকে ভাঙবো। যখন আপনারা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে দেখবেন আপনাদেরকে যে কিছু প্রশ্ন থাকে, প্রশ্ন বলতে কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে যে স্যার নেটওয়ার্ক তো বাংলাদেশে প্রচুর লোক করে কিন্তু প্রচুর লোক ঠকেছে। প্রথম কথা একটা জিনিসকে ক্লিয়ার করি, আজকে যে প্রোডাক্টটা নিয়ে আপনারা কাজ করেন, প্রথম কথা হচ্ছে যে কেউ একজন নতুন কেউ আছেন যে একটু ভিডিওটা দেখাতে পারেন, একটুখানি কথা বলতে চান? কেউ আছেন এরকম যে কথা বলতে চান? একটুখানি হাত তুলতে পারে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, থমাস জন। থমাস স্যার, আপনি একটু আনমিউট করুন নিজেকে। আপনাকে আনমিউটের একটা অপশন দিয়েছি, আনমিউট করুন। গুড মর্নিং, গুড মর্নিং, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা জি জি, যাচ্ছে? শোনা যাচ্ছে। স্যার আপনাকে আমি একটা কথা একটুখানি জিজ্ঞাসা করতে চাই, সবারই উপলক্ষ করে, সবাইকে উপলক্ষ করে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সেটা হচ্ছে যে আজকের ডেটে আপনি যে কোম্পানির সাথে জুড়েছেন, যেটার নাম হচ্ছে ভেস্টিজ, আপনি তো জয়েন করেছেন স্যার? জয়েন করেছি। আচ্ছা, আপনি প্রোডাক্টও নিয়েছেন নিশ্চয়ই কিছু টাকা পয়সা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। ঠিক আছে, আপনি যে টাকাটা দিয়েছেন 2000, 5000, 6000, 10,000, আমার কাছে এটা বড় কথা না, আমার কাছে এটা হেডেক না, মাথা ব্যথা না। আমি শুধু একটা জিনিস জানতে চাইছি, যে 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 পরিমাণ টাকা দিয়েছেন সেই পরিমাণে আপনি কি পেয়েছেন? যে টাকা দিছি সে পরিমাণে তো আমি মাল পাইছি, প্রোডাক্ট পাইছি। মাল না, মাল বললে অন্য কিছু বোঝায়, প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট আছে। হ্যাঁ, প্রোডাক্ট আমি সেটা হাতে পাইছি। আচ্ছা, প্রোডাক্ট পেয়েছেন তো? যেটা আপনি, হ্যাঁ আমি বলি স্যার, যে প্রোডাক্ট আপনি পেয়েছেন সেই প্রোডাক্ট আপনি ব্যবহার করার মতন, এরকম তো না যে সাজিয়ে রেখে দিতে হবে ফ্রেমে, ফটো ফ্রেমে, এরকমও না, ব্যবহার করার মতন আপনি ব্যবহার করতে পারেন, ঠিক? আচ্ছা, আপনাকে যেই জয়েন করেছে কিনা জানি না কে জয়েন করেছে, বাট আমি একটা জিনিস জানতে চাইছি, যে জয়েন করেছে সে আপনাকে এরকম বলেছে যে তুমি 3000 টাকা দিয়ে প্রোডাক্ট নাও, তুমি 3 বছর পরে তোমাকে আমি 10,000 টাকার প্রোডাক্ট দেবো, এরকম বলেছে কেউ? না না না। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন, যে জায়গাটা আপনি জয়েন করেছেন, ধরুন ভেস্টিজই ধরলাম ভেস্টিজে আপনাকে 2000 টাকা যেটা আপনি দিয়েছেন সেটা আপনি প্রোডাক্ট পেয়ে গেছেন, ঠিক? এবার ধরুন কোম্পানিটা বন্ধ হয়ে গেল, আমি খুব খারাপ লোক, খুব নেগেটিভ লোক, এবার ধরুন কোম্পানিটা বন্ধ হয়ে গেল, আপনার কোনো লস আছে? না, লস নাই, আর কোম্পানি কখনো বন্ধ হবে না। না না, আমি খুব বাজে লোক, আমি খুব নেগেটিভ লোক, ঠিক? এবার বলুন কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় আপনার কোনো লস আছে? মানে আর্থিকভাবে না কোনো না, আমি তো ক্ষতি, জিনিস পাইছি। আর্থিকভাবে কোনো ক্ষতি হয়নি বা হলো না, ঠিক? চলো, হয়নি।
ইউ থমাস স্যার, একবার স্যারের জন্য জোরদার তালি হয়ে যাক ডিজিটাল ভাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, আজকের ডেটে বাংলাদেশে আমি যত বড় বড় কোম্পানির কথা শুনেছি বা জেনেছি, যেটুকুনি জানি, আমি হয়তো পুরোটা জানি না, তাদের কাছে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে 2 বছর বা 1 বছর তুমি টাকা দাও, 5 বছর পরে তুমি টাকা ফেরত পাবে, বা এরকম বিভিন্ন জিনিসের অফার থাকতো, তাই না? সেটার জন্য কিন্তু আজকে ডেটে কোম্পানি কিন্তু আজকে ডেটে প্রবলেম হয়, বা লোকেদের মানসিক ভাবে তারা কিন্তু একটা জিনিস ভাবে যে ইয়ার আমি টাকাটা দেবো, টাকাটাতে তো আমার লস হয়ে গেছে, এর আগের বার কোম্পানিতে দিয়েছিলাম। একটা জিনিস লোককে একটুখানি বলবেন বা বোঝাবার চেষ্টা করবেন, বোঝাবার না, জানাবার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে কোম্পানিতে তুমি টাকাটা দিচ্ছ সেই কোম্পানি তোমাকে টাকা ফেরত দেয় না, তোমাকে এর বদলে কি দেয়? প্রোডাক্ট দেয়। আচ্ছা, যে প্রোডাক্ট গুলো দেয় এই প্রোডাক্ট গুলো ব্যবহারযোগ্য, তেল সাবান যেগুলো নর্মালি হয়, রাইট, খেতে পারো, মানে রাইট, গায়ে মাখতে পারো, রাইট, মাথায় দেওয়ার জন্য, গায়ে মাখার জন্য, এই প্রোডাক্ট গুলোতে কোনো লস নেই। কারণ আমরা যে বিজনেসটা করি না, নেটওয়ার্কিং, সেটার নাম হচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং বিজনেসের প্রোডাক্ট মার্কেটিং, রাইট? আমরা প্রোডাক্ট দিয়ে লোকেদের কাছে কাজ করি, আমরা কোনো টাকা ইনভেস্টমেন্টের কোনো কথাতে যাই না। এবার আপনার ইনকাম কি করে হয় সেটা আপনারা জানেন, আর ওটার জন্য আলাদা ট্রেনিং লাগে, ওটার জন্য বেশি পয়সা দিতে হয়, সেগুলো পরে ডিসকাশন করব, ঠিক? বাট মেইন কথাটা, মোটা কথা হচ্ছে এটাই যে নেটওয়ার্ক বিজনেস আগামী দিনের একটা বড় বৃহত্তম বিজনেস। এইবার আরেকটা জিনিসের কথা একটুখানি বোঝা আছে, যে নেটওয়ার্ক যদি করি তাহলে ওয়েস্টিজ কেন করবো? ওয়েস্টিজ এই কারণে করবেন, আজকে ডেটে ভারতবর্ষ বা আজকে ডেটে যদি আমরা গোটা বিশ্বের কথা বলি, ওয়েস্টিজ হচ্ছে এরকম একটা কোম্পানি যে ইন্ডিয়ার, ভারতবর্ষের নাম্বার 1 নেটওয়ার্কিং কোম্পানি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওয়েস্টিজ হচ্ছে এরকম কোম্পানি যে গোটা বিশ্বে নেটওয়ার্কিং কোম্পানি যত নেটওয়ার্কিং কোম্পানি আছে, সব নেটওয়ার্কিং কোম্পানিকে এক জায়গায় করে টপ 100টা কোম্পানির নাম নথিভুক্ত করা হয়। আর ওই 100টা কোম্পানির মধ্যে ওয়েস্টিজ হচ্ছে ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে 36তম র্যাঙ্কিং করে গোটা বিশ্বে। আমি আবার বলছি, গোটা বিশ্বে, ঠিক? এবার আপনাদের উপর সবকিছু আছে, সেটা হচ্ছে আগামী দিনে বাংলাদেশের বুকে নেটওয়ার্কিং কোম্পানি যদি বলে যে নেটওয়ার্কিং কোম্পানিতে কোন কোম্পানিতে কাজ করা উচিত, আগামী দিনে ওয়েস্টিজে এই কথাটা যাতে লোকেরা বলে, এটার জন্য আপনাকেও জায়গাটা তৈরি করতে হবে। ওয়েস্টিজের বালি স্যার, যখন মিস্টার গৌতম বালি 2004 সালে যখন ওয়েস্টিজকে স্থাপন করেন, ওনাকে তারপরে জিজ্ঞাসা করা হয়েছে যে তখন নতুন কোম্পানি, আর তখনও কিন্তু লোকেরা বলতো যে মানে ওয়েস্টিজের ব্যাপারে যখনই কথা হতো, তো ওই প্রথম কিছু লোকজন জয়েন করাতে 1 মাস পরে যখন 10,000 টাকা চেক পায়, কিছু লোক ছেড়ে দেয় ভয়ে। আর লোকেরা বলে যে না, এই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। 1 লাখ টাকা চেক পায় যখন লোকেরা, তখনও লোকেরা বলে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। আজকে এটা ওয়েস্টিজ থেকে এরকম লোক আছে যারা প্রতি মাসে 30-50 লক্ষ টাকা ইনকাম করে। ওয়েস্টিজের হাইয়েস্ট আর্নার মিস্টার সিদ্ধার্থ সিং, 1 কোটি টাকা যার চেক। এইটা দেখার পরও অনেক লোক আছে যারা বলে ওয়েস্টিজ কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে। আর আমি চাই লোকেরা বলুক ওয়েস্টিজ বন্ধ হয়ে যাবে, কেন? যত লোকেরা বেশি বলবে বন্ধ হয়ে যাবে, তত বেশি আমাদের নিজেদের জেদ চাপবে যে যাতে এটা বন্ধ না হয়, কেন এটা আমার রেপুটেশন। আগামী দিনে ওয়েস্টিজকে বাংলাদেশের নাম্বার 1 নেটওয়ার্কিং কোম্পানি করার জন্য সবকিছুর দায়িত্ব কিন্তু আমাদের। তার জন্য সাপোর্ট সিস্টেম আমরা, ওয়েস্টিজের ট্রেনার হোক, ওয়েস্টিজের সেলসের লোক হোক, ওয়েস্টিজের অপারেশন টিম হোক, আপনার ব্রাঞ্চ হোক, আপনার ডিএলসিপি হোক, আমরা প্রাণভর চেষ্টা করবো যাতে আপনাকে টপ টু দা টপ, বেস্ট অফ দা বেস্ট যাতে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারি। বাট কাজ করার দায়িত্ব আপনার। তো আগামী দিনে ওয়েস্টিজটাকে নাম্বার 1 নেটওয়ার্কিং কোম্পানি বাংলাদেশে বানাবার জন্য আপনার হাত, আপনার কাজ, আপনার পরিশ্রম কিন্তু অনেক বেশি মাহাত্ম্য রাখে। আর আমি এইটুকুনি বলতে পারি আপনাকে, আগামী দিনে কেউ থাকুক কি না থাকুক, বাংলাদেশের নাম্বার 1 নেটওয়ার্কিং কোম্পানি ওয়েস্টিজই হতে চলেছে। এবার যদি আপনি থাকেন তো একসাথে, যদি না থাকেন, ওই যে আমি একটা কথা বলি, ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই যাতা, হ্যাঁ না? তো সেরকম ব্যাপার। তো ওয়েস্টিজের মধ্যে না আজকে ডেটে প্ল্যাটফর্ম আছে কাজ করার জন্য, বাট আমি আবার বলবো প্ল্যাটফর্ম থাকাটা বড় না, প্ল্যাটফর্মে চলাটা চেঞ্জ করে দাও। অনেক ইম্পর্টেন্ট বিষয় হয় কি, প্ল্যাটফর্মে চলার জন্য রাস্তা তৈরি করা আছে, কিন্তু যদি আমি না চলি তাহলে কি আমি সেই জায়গায় পৌঁছতে পারবো? কোনোদিন না। তো সেই জায়গাটাকে আপনাকে তৈরি করতে হবে। ওয়েস্টিজের আজকে ডেটে যদি আমরা প্রোফাইলের দিকে তাকাই,
কোম্পানির ব্যাপারে আপনারা আমার থেকে ভালো জানবেন, কারণ যারা জয়েন করেছেন তারা আমার থেকে অনেক বেশি রিসার্চ করেন কোম্পানিকে নিয়ে, রাইট? আজকে এটা বাংলাদেশের যদি কথা বলি, বাংলাদেশে আজকে দুটো ব্রাঞ্চ অফিস আছে, একটা ঢাকাতে একটা চট্টগ্রামে। আজকে এটা 16 থেকে 18টার মতন ডিএলসিপি আছে, স্টক পয়েন্ট আছে, রাইট? প্রতি মাসে কম করে হলো আপনাদের কাছে মিনিমাম 50 থেকে 60টা ট্রেনিং হয় আপনাদের বাংলাদেশে। আমি নিজে যখন যাই হয়তো 5টা 7টা ভিআইপি করাই, রাইট? শঙ্খজিৎ গেলে 5-7টা করে সিএনটি করায়, রাইট? 10টা আপনাদের লিডাররা সিএনটি করাচ্ছে, লিডার আজকে ডেটে অনলাইন অফলাইন ট্রেনিং সবকিছু ধরনের করাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলি, একটা জিনিস বলুন তো, এই যে দুটো হাত আছে, আমি যদি তালি বাজাতে চাই একটা হাত দিয়ে বাজবে, আওয়াজ হবে না, এই দুটোকে একসাথে মিলতে হবে। তো এটা আপনি, এটা আমি। যদি আমাকে ভেস্টিজটাকে নাম্বার 1 কোম্পানিতে নিয়ে যেতে হয়, ভেস্টিজ থেকে যদি আমাদেরকে কিছু করতে হয়, তাহলে আপনাকে আসতে হবে, এসে নিজের মধ্যে কাজ করতে হবে। সাপোর্ট সিস্টেম থাক, কিন্তু আপনার মন থেকে সেই জায়গাটাকে নিয়ে আসাটা খুব 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 দরকার। আর আমি এইটুকুনি আশা করি যে আপনারা সবাই চান যে আগামী দিনে নিজের জন্য কিছু হোক, কোম্পানি যা হচ্ছে হোক, কিন্তু নিজের জন্য তো কিছু করি, নিজের পরিবারের জন্য করি, নিজের সন্তানের জন্য করি, নিজের বাড়ির লোকের জন্য করি। এই জায়গাটাকে না নিজের মধ্যে তৈরি করুন। ভেস্টিজ প্ল্যাটফর্ম আছে আজকে এটা, যদি আমরা ভেস্টিজের কথা বলি, শুধুমাত্র ইন্ডিয়াতে, শুধুমাত্র বাংলাদেশে না, আজকে এটা ভেস্টিজও কিন্তু একদম একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে গেছে। আজকে এটা যদি বাংলাদেশের, যদি আমরা যে আজকের এটা ইন্টারন্যাশনাল কথা বলি, বাহরিন, নেপাল, ওমান, সৌদি আরব, ইউএ এর মতন বড় বড় দেশে আজকে এটা ভেস্টিজকে লঞ্চ করানো হয়েছে। আর হয়তো আপনারা কিছুদিন ধরে হয়তো কোনো পোস্টারও পাচ্ছেন যে ওমানে আমরা খুব রিসেন্টলি আমাদের অপারেশন স্টার্ট করতে চলেছি। শুধুমাত্র ওমান না, থাইল্যান্ডও পর্যন্ত আমরা বিজনেসকে স্টার্ট করার কথাবার্তা চলছে। যেহেতু আপনারা সবাই জানেন যে গত 2 বছর ধরে আমরা কিচ্ছু করতে পারিনি, হাত পা বাঁধা, কারণ ইন্টারন্যাশনাল বর্ডার বন্ধ, না ফ্লাইট চলে না কিছু চলে। তো আমাদেরকে সেট আপ করার জন্য, সবকিছুকে করার জন্য একটুখানি আলাদাভাবে ভাবতে হবে। তো একটু দেরি হয়েছে, ঠিক আছে, দেরি হয়েছে, কিন্তু আমরা তো শিখেছি কিছু। আজকের ডেটে কতজন আপনারা জানতেন জুম বলে কোনো জিনিস হয়, অনলাইনে বলে কোনো ট্রেনিং হয়? কিন্তু করোনা যত না খারাপ হয়েছে, তার থেকে কিছু ভালো দিয়ে গেছে, রাইট? আজকে এটা আমরা ঢাকাতে বসে, আমি আজকে এটা আপনার কলকাতাতে বসে, আজকে এটা আপনার সামনে কিন্তু করোনারই দাম কি, কোনো না কোনো ভাবে। তো নেটওয়ার্ক বিজনেসের কোনো না কোনো জায়গায় কিছু না কিছু তো পাবো। আমি সবসময় সবাইকে বলি, যত ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা আছেন, আমি একটা কথা সবসময় বলি, নেটওয়ার্কে পয়সা রোজগার করো কি না করো এটা ম্যাটার করে না, কিন্তু একটা আলাদা রকমের মানুষ হিসাবে আজ থেকে 5 বছর পরে নিজেকে আয়নাতে দেখতে পারবে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমি আমি হয়তো আমার বয়স বেশি না, বাট স্টিল আমি সবসময় ইউথের উপরে বেশি ফোকাস করি, বিকজ আমার মনে হয় যে আজকের ডেটে গোটা বিশ্বে সব থেকে বড় জিনিসটা লোকেদের হাতে আছে, তার নাম হচ্ছে ইউথের হাতে। প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন হবে না, ভেস্টিজের কোনো কোশ্চেন নেই, কারণ প্রোডাক্ট টপ কোয়ালিটি প্রোডাক্টের হয়, রাইট? অনেকে হয়তো আপনারা বলতে পারেন যে স্যার প্রোডাক্টের দাম বেশি। আমি মানি প্রোডাক্টের দাম বেশি, তাই বেশির থেকে বড় কথা হচ্ছে যে এটা সব গভর্নমেন্টের, সব দেশের সব আইন কানুন আলাদা হয়। আমি আপনাকে বলছি, আমি সেদিনকে যেহেতু বাংলাদেশে ছিলাম কিছুদিন, তো আমার শ্যাম্পু যেটা ছিল ভেস্টিজে, সেটা শেষ হয়ে গেছে, আমার খেয়াল নেই। তো বাইরে থেকে আমি শ্যাম্পু কিনতে গেছি, দেখেছেন ওই ক্লিনিক প্লাসের পাউচ পাওয়া যায় একটু ছোট, তো আমি নর্মালি ইউজ করি না। তো আমি গিয়েছি ওখানে কিনতে, বাংলাদেশে আপনাদের ঢাকাতে। আমাদের ইন্ডিয়াতে ওটার দাম হচ্ছে 1 টাকা, এইটুকুনি পাউচ। আপনাদের কত দাম নেয়? হ্যাঁ, কত দাম নেয় জানেন? 4 টাকা। তাহলে 1 টাকার একটা জিনিস, একটা প্রোডাক্ট, আপনাদের বাংলাদেশের দাম হচ্ছে 4 টাকা। তাহলে কত গুণ বেশি? 4 গুণ বেশি। সেই হিসাবে আপনি ভাবুন, আজকে এটা ভেস্টিজ যেখানে গিয়ে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে, ইন্টারন্যাশনাল জায়গায় গিয়ে বিজনেস করছে, সেখানে গিয়ে দামটা হওয়াটা, বা দামটা একটু হওয়াটা বেশ স্বাভাবিক, কেননা এটার উপরে অনেক ট্যাক্সেশন থাকে, এটার উপর অনেক কিছু থাকে, যেটা হয়তো আপনাকে সবকিছু আমি খুলে বলতেও পারবো না। ট্যাক্সেশন থাকে, রুলস রেগুলেশন থাকে, রাইট? কারণ কোম্পানি তো নিজের জায়গা থেকে দেবে না। কোম্পানি কি নিজের পকেট থেকে কোনো সময় টাকা দেবে? সেটাও না।
তো আমাদেরকে এটা বুঝতে হবে যে কোম্পানি প্রোডাক্টের দাম বেশি না, অ্যাকচুয়ালি আমি যেভাবে লোকের কাছে গিয়ে বলছি সেটা কতটা ইম্পর্টেন্ট আছে। লোকেরা যদি আজকের পরে বলে না প্রোডাক্টের দাম বেশি, একটা কথা বলবেন অন্য কোম্পানির প্রোডাক্টে লবণ পাওয়া যায়, লবণ, আর আমাদের কোম্পানির প্রোডাক্টের মধ্যে গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, এখানে তো আছে না শাহাদাত ভাই? ইয়েস। হ্যাঁ, কতজন আছে ভাবুন একবার। শাহানা আপা আছে, শাহাদাত ভাই আছে, কিছুদিন আগে ওর নাম কি, জাহিদ হাসান। হ্যাঁ জাহিদ ভাই গাড়ি নিয়েছে। তো সেই গাড়িটা কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করুন আপনার। ভেস্টিজে কার ফান্ড থেকে অ্যাচিভ করা গাড়ি। আমি আপনাকে আলাদা কোনো প্রমাণ দিচ্ছি না, আপনার সামনে প্রমাণ বসে আছে, সেই প্রমাণটা আমি দিচ্ছি। আচ্ছা তাদের কাছে কি প্রোডাক্ট ছিল? যে প্রোডাক্টগুলো আপনার কাছে আছে সেগুলোই আছে। আচ্ছা তাদের জন্য কি মার্কেটিং প্ল্যানটা আলাদা? শাহাদাত ভাই ক্রাউন হয়ে গেছে বলে কি কোম্পানি আলাদা করে পকেটে কিছু দেয় শাহাদাত ভাই তোমাকে? না হ্যাঁ, বেস্টিজে সেটা সুযোগ নেই। তাও দেয় না, সেটা দেয় না। এটা শুধু ক্রাউন না, এটা কোনো কাউকেই দেয় না। কারণ আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে 5%-এর জন্য আমার চোখ যেভাবে যাবে, একটা ইউসিডি ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টরের জন্য আমরা একই জিনিস ভাবি। এখানে কোনো আলাদা কোনো আপনার বয়স কত, আপনার অভিজ্ঞতা কত, আপনি ছেলে না মেয়ে, কোনো কিছু দেখেন। আমরা একটা জিনিস দেখি, কাজ করার ইচ্ছা আছে, কাজ করতে চান করুন, বাস এটাই দেখি, আর কিচ্ছু না। প্রোডাক্ট নিয়ে কোনো কথা নেই। মার্কেটও আছে কাজ করার জন্য। আজকের ডেটে যে ব্যক্তিগুলির হাত ধরে আপনি ভেস্টিজে এসেছেন না, আপনার আপলাইন তো আছে, বাট ভেস্টিজ যাদের হাত ধরে তৈরি হয়েছে না, তাদের অভিজ্ঞতা নেটওয়ার্কিং কে কি করে চালাতে হয়, বিভিন্ন দেশে ঘুরে, বিভিন্ন দেশে জায়গায় গিয়ে তারা নেটওয়ার্কের ব্যাপারে পড়াশোনা করেছে। তো আপনার কাছে অপরচুনিটি আছে যে আপনি কি করে কাজে লাগাতে পারেন। মার্কেটও আছে কাজ করার জন্য, টেনশন নেই। আগামী দিনে লোকেরা প্রোডাক্ট ব্যবহার করবে, কি করবেন? আচ্ছা আপনার কাছে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর নাম কি? তেল, সাবান, তাই তো? এই প্রোডাক্টগুলো লোকেরা কতদিন ব্যবহার করবে? হ্যাঁ, 1 মাস 2 মাস? তেল, সাবান, পেস্ট, ব্রাশ কতদিন ব্যবহার করবে? হ্যাঁ, যতদিন পৃথিবী ঘুরবে ততদিন ব্যবহার করবে, টেনশন নেওয়ার কিছু নেই, তাই না? এরকম না যে দুদিন পরে লোকেরা বন্ধ করে দেবে যে না আমি আর দাঁত মাজবো না। আছে এরকম কেউ? হ্যাঁ, আছে এরকম কেউ যে আপনি মনে মনে ভাবেন আজকের পর থেকে আর দাঁত মাজবো না আমি? আছে কেউ? কেউ নেই। আপনি নেই মানে কেউ নেই। তো প্রোডাক্ট নিয়ে প্রবলেম নেই, মার্কেটও আছে কাজ করার জন্য। মিস্টার গৌতম বালি স্যার, মিস্টার দীপক সুদ, মিস্টার কনভারবীর সিং, রাইট, যারা আজকে এটা নেটওয়ার্কিং এর নেটওয়ার্কিং এর গুরু বলা হয় মিস্টার গৌতম বালি স্যারকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে ভারতবর্ষে। তো আগামী দিনে নেটওয়ার্কের বিজনেসটা চলবে না, আগামী দিনে আরো বেশি করে দৌড়বে। আজকে এটা আপনি ভাবুন না, আপনি একটা জায়গায় চাকরি করে কতটা লোককে চাকরি দিতে পারবেন? রোজগার কটা লোককে দিতে পারবেন? আপনি একটা ব্যবসা করলে কত লোককে রোজগার দিতে পারবেন? সেটাও পারবেন না, কারণ ব্যবসাটা করবেন আপনার নিজের ছোট একটা ব্যবসা। কারণ কোটি কোটি টাকা ব্যবসা ইনভেস্টমেন্ট করার প্রাণ কোম্পানির মালিকের সাথে কারোর বিয়ে থাওয়া হওয়ার কোনো ব্যাপার স্যাপারও নেই, মেয়ের সাথে বিয়ে থাওয়া হওয়ার এরকম ব্যাপার স্যাপারও নেই। তাহলে প্রবলেমটা কোথাও নেই, প্রবলেমটা একটা জায়গায়, সেটা হচ্ছে ওটা সম্ভব না। তো ভাবুন আজকে ডেটে যে নেটওয়ার্কিং কেন চলবে। কারণ নেটওয়ার্কিং চলার পিছনে সব থেকে বড় 3টে কারণ হচ্ছে মার্কেটে চাকরি নেই, ব্যবসা করার মতন অত টাকা নেই, আর গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করার পরে ছেলেমেয়েরা আজকে ডেটে হাতে ফাইল নিয়ে ঢাকার রাস্তায়, কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় শুধুমাত্র একটা 5-6 হাজার টাকা 10 হাজার টাকা চাকরির জন্য। ভাবুন একবার নিজেদের অন্তর থেকে একবার একটা প্রশ্ন করুন যে আজকের ডেটে আপনি কি চান? 10টা লোককে রোজগার করিয়ে দেওয়ার এটা চান, যাতে উপরওয়ালা মুখ তুলে তাকিয়ে বলতে পারে দেখ 10টা লোককে আমি করিয়ে দিয়েছি? এটা বলতে চান তো? যদি চান তাহলে নেটওয়ার্কিং হচ্ছে একটা সব থেকে পবিত্র একটা জায়গা, যেখানে গিয়ে আজকে এটা আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন। আগামী দিনে হাজার হাজার লোক না, 10টা লোক না, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের আপনি ইনকাম করিয়ে দিতে পারেন। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। একবার নিজেরা ভেবে দেখুন নেটওয়ার্কিং কেন করবেন। সাপোর্ট আছে, ভেস্টিজ কিনে প্রবলেম নেই, এডুকেশন সিস্টেম আছে, এডুকেশন সিস্টেম। কারণ নেটওয়ার্কের মধ্যে আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে কিছু করুক না করুক, কিছু করেন না করেন, শিখতে থাকুন।
ইনকাম আসলেও শিখুন, ইনকাম না আসলেও শিখতে থাকুন। যে জিনিসটা শিখবেন সেটা হয় নেটওয়ার্কে কাজে লাগবে, তা না হলে কোনো না কোনো জায়গায় যে নিজের জীবনে অন্য জায়গায় কাজে লাগবে, কিন্তু লাগবে। আমরা মানুষ কি জানেন, মানুষ মানুষ হচ্ছে এরকম এরকম প্রাণী যারা পয়সা রোজগার করার পরে সব সময়, মানে মানুষের কাছে এই ক্ষমতাটা আছে, তার জন্য পয়সা রোজগার করার পরে না যত কিছু আছে, যত ইনকাম করি সব গলার নিচে ঢালি। ভেবে দেখুন, সব গলার নিচে। ভালো ভালো খাবার খাই, ওটা যায় কোথায়? গলা দিয়ে পেটে যায়। জামা কাপড় কিনি, ঘড়ি কিনি, জুতো কিনি, বেল্ট কিনি, প্যান্ট কিনি, জামা কাপড়, শাড়ি সালোয়ার সবকিছু কিনি, সবকিছু গলার নিচে দিই। কোনোদিন গলার উপরে দিতে থাকুন এই জায়গাটা। যেদিন কি এখানে টাকা লাগাবেন দেখুন সবকিছু ফেরত আসছে। আপনি ভালো জামা কাপড় পরে যাবেন যেটার দাম হচ্ছে 3,000 টাকা, লোকেরা দেখবে, হ্যাঁ ভালো লাগে, হ্যাঁ ভালো জামা কাপড় পরতে কার না ভালো লাগে, কিন্তু যদি আপনার মাথাতে থাকে না, আপনার মাথা যদি আপনি কাজে লাগাতে পারেন, বা মাথাকে যদি, মাথার পেছনে যদি টাকা খরচা করেন না নিজেকে ডেভেলপ করার জন্য, কিছু নতুন কিছু শেখার জন্য, ওই 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 টাকাটায় যেটা খরচা করবেন সেই টাকাটা আপনাকে আবার ফেরতও আনিয়ে দিতে পারে। ভেবে দেখুন, ব্যাংকে টাকা রাখবেন ডুবে যেতে পারে, শেয়ার মার্কেটে টাকা রাখবেন ডুবে যেতে পারে, কিন্তু এইখানে টাকা রাখলে কোনোদিন ডুববে না। কোনো না কোনো ভাবে আপনি কোনো না কোনো দিশা থেকে আপনি নিজেকে ফেরত পাবেন। তো এডুকেশন সিস্টেমের উপরে কাজ করুন। অনেক লোক আছে যারা ভিআইপি তে আসে না, মোটামুটি দু তিনটে বড় বড় পাথর চাপিয়ে আসে বুকে। 500 টাকা দিতে হবে, এত টাকা ট্রেনিং এর জন্য দিতে হবে, টাকাটা বড় না। 500 টাকা দিয়ে না সারা দিনে কি শিখবেন এটা হচ্ছে বড়। একদিন নাই খাবেন না, ভাবুন রোজা আছে, কি হয়েছে? আচ্ছা একদিন না খেলে আপনি মরে যাবেন সেটাও না, কিন্তু কিছু কিছু লোকজনরা ট্রেনিং এ আসে না, বিরিয়ানি খাওয়াবে, কাচ্চি বিরিয়ানি, হ্যাঁ পোলাও খাওয়াবে না। খাওয়াটা ইম্পর্টেন্ট না, আমি সবাইকে আবার বলছি, আমার আমার ট্রেনিং এ যারা অলরেডি ট্রেনিং করেছে তারা জানে কথাগুলো, যারা জানেন না তাদের জন্য বলছি, অনেস্টলি বলছি, খাওয়াটা ইম্পর্টেন্ট না। খাওয়া তো বাড়িতেও খাই, হ্যাঁ, কিন্তু এটা যদি নিজের মধ্যে থাকে না যে আজকে কি শিখবো। আমি যারা যারা ভিএলসি গ্রুপে আছে, আমি একটা কালকে থেকে একটা জিনিস পাঠিয়েছি না, নাম্বার অফ প্রসপেক্টিং, নাম্বার অফ জয়নিং, নাম্বার অফ কনজিউমার অ্যাক্টিভিটি সারাদিন কি করলাম, কি শিখলাম, 10 মিনিট আমি একটা ভিডিও দেখেছি, কি শিখেছি লিখুন, মনে থাকবে। কেন লিখতে বলেছি এগুলোকে? যারা যারা ভিএলসি করেছে তারা ওই গ্রুপটাতে আছে, আমি চাইবো ওইটা না নিজেদের গ্রুপের মধ্যে অ্যাপ্লাই করুন। সারাদিনে তুমি কি শিখলে, অ্যাক্টিভিটি কি করলে? আজকে আমরা ট্রেনিং অ্যাটেন্ড করেছি, ট্রেনিংটা কেমন, মানে কেমন লাগলো না, সবাই বললো ভালো লাগলো। ট্রেনিংটা থেকে কি শিখেছো? একটা পয়েন্ট বলো, একটা পয়েন্ট বললেও তো লোকেরা ভিতর থেকে ভাববে, তাই কি না? সো নিজেদেরকে ডেভেলপমেন্টের কথা ভাবো, আমি আবার বারবার করে বলছি, রাইট? কোম্পানি নিয়ে কোনো প্রবলেম নেই, অবজেকশনস আসবে, অবজেকশন সারা জীবনের পায়। যেদিনকে সবসময় মাথায় রাখবেন, যদি কোনো অবজেকশন আসছে তার মানে যে লোকটা বলছে সেই লোকটা ইন্টারেস্টেড। আপনি যখন দোকানে যান না, আপনি অবজেকশন দেন, আচ্ছা এই কালারটা ঠিক ভালো না, অন্য কালার না, এটা কি অবজেকশন? তার মানে কি আপনি চাইছেন আরো কিছু দেখতে। তো লোকেরা যখন অবজেকশন দেয়, অবজেকশনটা খারাপ না। আমি অবজেকশনস এর শাহাদাত ভাই আছে, আমি অবজেকশন হ্যান্ডেল করাটা না, আমি কিছু লাইভ আপনাদের কাছে তুলবো, 3-4টে অবজেকশন আমি শুনবো আপনাদের কাছ থেকে, বেশি না, 4-5টা, ঠিক? তো শাহাদাত ভাইয়ের মতন যে যা বলতে চাইছে তা 5 জনকে শাহাদাত ভাই আপনি আনমিউট করতে পারবেন, একজন একজন করে, আমি শুনবো, আমি সেই হিসাবে আপনাকে অবজেকশন কি করে হ্যান্ডেল করতে হয় সেটার ব্যাপারে আমি কথা বলবো, ঠিক? তারপরে যেটা মেন ইম্পর্টেন্ট, যে আমরা লাস্টে গিয়ে আমরা কিভাবে ক্লোজ করতে পারি একটা জায়গাতে, সেটা আমরা শিখবো, ঠিক? এটা আমরা জানবো অ্যাকচুয়ালি। তো শাহাদাত ভাই আপনি যাকে খুশি আপনার মনে হয় আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই, কাউরে হাত রেজ করার দরকার নেই, যেটা আপনার মনে হয় বা যাকে আপনার মনে হয়। আমি শুধু পয়েন্ট গুলো নিতে চাই, কি অ্যাকচুয়ালি অবজেকশন আসে। আচ্ছা ঠিক আছে বস, আমি সোহেল রানাকে আনমিউট করছি। সোহেল রানা, এমডি সোহেল রানা। গুড মর্নিং। একটা গুড প্রশ্ন। মর্নিং সোহেল, খুব ভালো লাগলো একটা জিনিস, সেটা হচ্ছে যে এত রাত্রে ট্রেনিং করতে এসেও কিন্তু সে ইউনিফর্মে আছে, তো ভেরি গুড ইয়ার।
ক্ল্যাপ একবার জোরদার দেওয়া উচিত, which is very good. আমি অ্যাপ্রিশিয়েট করি, হয়তো আমি নেই, বাট অ্যাকচুয়ালি আমি নেই, আমি বাড়িতে আছি, তো ওইভাবে প্ল্যানিং করিনি। জাস্ট আমি অনেকদিন পরে বাড়ি ঢুকেছি আর কি, বাসায় ঢুকেছি। তো চলো সোহেল বল। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার অ্যাকচুয়ালি আজকে এক প্রসপেক্ট গতকালকে সাদা স্যার সিএনডিতে রাখছিলাম, নতুন গেস্ট এক ম্যাম। তো আজকে ফলো আপ করতে গেছি, ম্যামে মানে ফোনে কথা বলতেছি, ঠিক আছে। তখন ম্যাম আমাকে এটা বলতেছে যে ভাইয়া দেখেন সবকিছু আমার ভালো লাগছে, কোম্পানি ঠিক আছে, প্রোডাক্ট অনেক ভালো, সবকিছু ওকে, বাট বিষয়টা হচ্ছে আমি যে একজনের কাছে যাই বলবো এটা আমার ভালো লাগে না। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ডেস্টিনির মতো। এক মিনিট, প্রথম কথাটা কি বললি? প্রথম কথা হচ্ছে স্যার এটা আমার যে কাউকে অনেক আগে যা যা আমার কাউকে গিয়ে বলতে ভালো লাগে না। হ্যাঁ, এটা এক মিনিট দাঁড়া। এটা না সবারই ক্ষেত্রে হয়তো একটা প্রশ্ন আছে। আমি সোহেল পরেরটা আমি যাবো, আগে এটাকে ক্লিয়ার করি। যখনই ওকে স্যার। এরকম কথা, তখনই তাকে একটা কথা বলুন, সরি স্যার, সরি ম্যাডাম, দুঃখিত, খুব খারাপ ভাবে নেবেন না। এখানে কোনো লোককে গিয়ে বলার জন্য আপনাকে বলিনি, আপনাকে সেলসম্যানের কাজ করতে বলিনি। যদি আপনি এটা বুঝেছেন যে আপনাকে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বলতে হবে, তাহলে আপনি ভুল বুঝেছেন। কেন? কারণ ভেস্টিজের বিজনেসে আমরা একটা কথা বলি, শেয়ার করা। শেয়ার মানে কি? আমার একটা প্রোডাক্ট ভালো লাগলো, আমি লোককে গিয়ে বললাম। ক্লিয়ার? Yes. এই জিনিসটা না, এই জিনিসটা আমি সবাইকে বলি, কারণ ভেস্টিজে যে 7টা কাজ করার জন্য বলা হয় না, প্রোডাক্টটাকে ইউজ করো, তারপরে কি সেল করো বলে, না শেয়ার করো বলে? শেয়ার করা, শেয়ার দ্য শেয়ার বেনিফিট। মানে কি? শেয়ার মানে কি? লোককে গিয়ে বলা। আমার ইউজ করতে কেন বলছি? ইউজের পরে শেয়ার কেন? কারণ আমি প্রোডাক্টটা ইউজ করে আমার ভালো লেগেছে, আমি তোমাকে বললাম। দ্যাটস ক্লিয়ার? তো লোকেরা যখন, আমি সবাইকে বলছি, এটা অনেক লোকেদের একটা মানসিকতা থাকে যে জয়েন করব 5-6টা লোককে না, আগে মনে মনে লোকেরা ভাবে, আচ্ছা মামাকে করাবো, ওকে করাবো, একে করাবো, ওকে করাবো, আগে থেকে ভেবে নিয়ে ও ভাবে যে আমি 6টা লোককে আগে জয়েন করাবো আগে, তারপরে আমি জয়েন করবো। এটা লোকেদের সব থেকে নেগেটিভ কনসেপ্ট। ঠিক আছে? লোককে না এখানে ভেঙে দেবে সবাইকে। আমি বলছি, যখনই লোকেরা বলবে যে স্যার আমি তো লোকের কাছে গিয়ে বলতে পছন্দ করি না, বলে লোকের কাছে গিয়ে বলার জন্য তো আপনাকে তো বিক্রি করার জন্য বলছি। ঠিক আছে? বল নেক্সট দ্যাট। প্রশ্নটা কি ছিল বল। আচ্ছা, নেক্সট তোমার বলতেছে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা হচ্ছে সম্পূর্ণ ডেস্টিনির মতো। দোস্ত ভাই আমি এই কাজ করতে পারবো না। হুম তখন আমি এটা বললাম যে ম্যাম আচ্ছা ঠিক আছে, আপনার কাজ করতে হবে না, বিজনেস করতে হবে না, আপনি প্রোডাক্টটা ইউজ করেন। তখন বললো আচ্ছা ভাই ঠিক আছে, এতটুকুই কথা। প্রোডাক্ট ইউজ করেছে? প্রোডাক্ট আমার কাছে লিস্ট চাইছে, আমি দিচ্ছি, মানে লিস্ট বলতে কি 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 উপকার পায় বা কি কি উপকার প্রোডাক্টটা এটা চাইছে, আমি দিচ্ছি, তো উনি বাস, নিবে। আমি সবাইকে একটা কথা বলতে চাই এখান থেকে, খুব ইম্পর্টেন্ট। সোহেল এটা করেছে, সেটা হচ্ছে আপনি যদি জয়েন করতে চাইছেন না, তাহলে আপনি প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে রাইট কনসেপ্ট। ঠিক? এটা কোনো অবজেকশন হ্যান্ডেল করে কিছু নেই। যে ব্যক্তিটি বলবে যে না আমার ঠিক ভালো লাগছে না, ওকে প্রোডাক্ট ইউজ করা হয়। ঠিক? ডেস্টিনিতে আমি জানি না, কোনো কোম্পানি আমি ডিসকাশন করতে চাই না, বাট এক্স ওয়াই জেড যে কোম্পানির কথা বলছে, সেই কোম্পানিটা কোনো প্রোডাক্ট ছিল সাদাত ভাই? প্রোডাক্ট ছিল নামকা ওয়াস্তে, ম্যাক্সিমাম বিজনেস হয়েছে ইনভেস্টমেন্টের। মানে ইনভেস্টমেন্টে তো ওটা নাম মানে দেখানো উদ্দেশ্য। যখনই কোনো ব্যক্তি বলবে না যে আমি এর সাথে, যখনই তুলনা করবে, তখন একটা কথা বলবেন, ওটার নাম ডি দিয়ে স্টার্ট হয়, এটার নাম ভি দিয়ে স্টার্ট হয়। হ্যাঁ, ডেস্টিনি ডি দিয়ে স্টার্ট হয়, ডেস্টিনি ভি দিয়ে স্টার্ট হয়। তো তুলনাতেই আসে না। না, যদি একই হতো দুটোই ডি দিয়ে, তাহলে আলাদা কথা। আচ্ছা, এটা আমি মজাক করে বলছি, বাট প্র্যাকটিক্যালিটি বোঝো। প্র্যাকটিক্যালিটি হচ্ছে, সবাইকে আমি একটা কথা বলবো, যদি কোনো ব্যক্তি যদি বলে যে না আমি জয়েন করতে চাই না, সে যদি ডাইরেক্টলি বলে যে না আমি কাজ করতে চাই না, তাকে প্রোডাক্টের জন্য অফার করুন। ওকে, উনাকে না প্রোডাক্ট দিন 2 মাস 3 মাস ধরে, যাতে প্রোডাক্ট ইউজ করতে পারে। আর অনেক টাকার প্রোডাক্ট না, 2-3 হাজার টাকার প্রোডাক্ট, তেল, শ্যাম্পু, সাবান, পেস্ট, এইগুলোই যেগুলো নর্মাল 1 মাস ব্যবহারের মধ্যেও শেষ হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে না ওকে আমি 10,000 টাকার প্রোডাক্ট দেবো, পরের মাসে শেষ হবে না। ওকে যদি আপনি 4টে পেস্ট দেন, একটা বাড়িতে 4টে পেস্ট লাগে?
আপনি হয়তো ভাবতে পারেন যে স্যার 4টে পেজ দিলে আমার এই মাসের পিভিটা হবে, এই মাসের তো হবে, পরের মাসের কি করবে? প্রোডাক্টকে প্রোডাক্টকে বেশি দিয়ে সেল করাবার দরকার নেই, অল্প দাও, অল্প অল্প করে খাটতে থাকো, অনেক বেশি কাজ হবে। যদি একজনকে ভাবো যে আমি 10,000 টাকার প্রোডাক্ট একজনকে দিয়ে দেবো, ওটা ভুল। তার থেকে ভালো 5টা কাস্টমার তৈরি করুন যাদেরকে 2,000 2,000 2,000 2,000 2,000, এই ব্যবসার স্টেবিলিটি অনেক বেশি। বুঝতে পারছি কথাগুলো? আমি তো প্রোডাক্ট নিয়ে তো বাইরে বিক্রি করা তো আমার কোনো কনসেপ্ট নেই, এটা আমার চাইও না। যদি এরকমই হতো তাহলে তো আপনাদের আমার তো দরকারই পড়তো না। এত মুদিখানার দোকান আছে, কোম্পানি দিতে পারতো না মুদিখানার দোকানে? ক্লিয়ার? তো কনসেপ্ট না, এটা অবজেকশনস এর না, এটা অবজেকশনস না, এটাকে আমি বলবো সেটা হচ্ছে যে কনফিউশন। সোহেলকে আরেকবার আনমিউট করবো। সোহেল ম্যাডামের সাথে কথা Yes, sir. বলবে প্রোডাক্ট কোনো সময়। আচ্ছা, আর একটা জিনিস, সোহেল আমাকে একটা জিনিস বললো লাস্টে, যে আমি ফর্মটা পাঠিয়েছি, পাঠাবে না, সামনাসামনি বসে না একটা জিনিস জিজ্ঞাসা করবে, ম্যাডাম আপনার বাড়িতে পেস্ট লাগে? কটা পেস্ট লাগে দাঁত মাজার জন্য? দুটো। লাগে। আচ্ছা, নিজে নিজে না ওই ফর্মের মধ্যে নিজে টিক মারবে আর নিজে লিখবে 2। ম্যাডাম সাবান লাগে? হ্যাঁ লাগে। কটা লাগে সাবান মোটামুটি? 1টা 2টো, লিখবে 2টো। 1 মাসে। সে যদি বলে না আমি না 4টে সাবান নেবো, ম্যাডাম পারবো না দিতে, কি বলবো? পারবো না। হ্যাঁ, এটা অনেকে ভাবতে পারে ইমা স্যার আবার কি বলছে, ব্যবসা হচ্ছে আবার বলছে পারবো না দিতে, 4টে কেন 10টা সাবান তো দিতেই পারে। দেবে না, দেবে না। Yes, sir. আমাকেও না অনেক সময় অনেকে বলে ট্রেনিং করিয়ে দাও না স্যার একটা, আমি বলি এখন পারবো না, আমার নিজের দামটাও তো বাড়াতে হবে রে ভাই। সেটা না, বাট ফ্যাক্ট বোঝো, ফ্যাক্ট। দিতে পারবো না ম্যাডাম, 2টো সাবান নিন। একটা লোককে যদি 10টা সাবান দিয়ে দিই না, আপনি যদি নিজের আইডিতে যদি 10টা সাবান তোলেন না, আমি বুঝে যাই ওটা আপনার বাড়িতে ব্যবহার হবে না। ঠিক, তো কনসেপ্ট আছে অনেক কিছু। Yes, sir. এটা অবজেকশন না, এটাকে ঠান্ডা মাথায় কালকে গিয়ে না আর অর্ডার ফর্ম কাউকে পাঠাবেন না। ডোন্ট সেন্ড এনিবডি কোনো অর্ডার ফর্ম পাঠাবেন না। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি দেখে বলছি কোন কোন প্রোডাক্ট লাগবে না, সামনে গিয়ে বসে দেবে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট। কারণ অর্ডার ফর্মে যখনই আপনি বসে দেবেন না, তখন ওর মাথাতে ডিপি রেটটা ঢুকবে। ডিস্ট্রিবিউটর প্রাইসে পাই তো আমরা, রানা। Yes, sir. তো যাকে Yes, sir. যে জয়েন করেনি, যাকে আমি কাস্টমার বানাতে চাইছি, প্রোডাক্ট ব্যবহার করবে, তাকে আমি কি ডিস্ট্রিবিউটর প্রাইসে দেবো না এমআরপি তে দেবো? স্যার এমআরপি তে খরচা সহ। তাহলে অর্ডার ফর্মটা পাঠিয়েছিস কেন? স্যার আমি অর্ডার ফর্ম দেইনি, মানে প্রোডাক্টটা কি কি গুণাগুণ সেটা স্যার দিয়েছিলাম। সেগুলো আলাদা কথা, তুই আমায় অর্ডার ফর্ম বললি মনে হলো, তো সেই জন্য বললাম। তো কোনদিন অর্ডার সমস্যা নেই। জি স্যার। ফর্ম পাঠিয়ে দিয়েছো, কোনো জায়গায় ভুল করে ফেলেছো, কোনো প্রবলেম নেই। লোকেরা যদি বলে এই তুমি তো এটা তো 120 টাকা দাম, 100 টাকা দাম, তুমি 120 টাকা কেন নিচ্ছ? ওই 20 টাকা ডিসকাউন্ট করার জন্য আপনাকে জয়েন করতে হবে। 20 টাকা যদি ডিসকাউন্ট নিতে চান তাহলে জয়েন করতে হবে, ঠিক আছে? তো জি স্যার। জি স্যার। আলাদাভাবে আমরা জিনিসগুলোকে ডিসকাশন করতে পারি, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক নেক্সট। ইউ। এবার সাথী খান, সাথী খান আনমিউট করুন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্যার। গুড গুড মর্নিং। মর্নিং ম্যাডাম, বলুন। স্যার যারা দূরে মানে বাইরের দেশে আছে তাদের কাছে যদি প্রোডাক্ট পাঠাই বা ওরা জানতে চায়, তাহলে কিভাবে আমি কোন বলবো? দেশে? দুবাই অথবা ঢাকা। যদি দূরে কোনো জায়গায় প্রোডাক্ট পাঠাতে চাই, সেটা আপনি পাঠাতে পারেন, কোনো প্রবলেম নেই, যদি সেই জায়গায় আমাদের প্রোডাক্টের ব্রাঞ্চ থাকে। যদি কোনো ব্যক্তি থাকেন যে ঢাকাতে থাকে, তো ঢাকাতে তো রামপুরাতে আমাদের ব্রাঞ্চ আছে, আরো তো বোধহয় উত্তর এলসিপি আছে, আরো আশেপাশে অনেক জায়গা আছে যেখান থেকে আপনি প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর যদি স্যার ওরা যদি বলে আমাদেরকে প্রোডাক্টের লিস্টটা দেখাও, তাহলে কি দেখাবো? হ্যাঁ, লিস্ট পাঠাতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে স্যার।
লিস্ট পাঠাতে পারি। স্যার এটা আচ্ছা, জানার লিস্ট জন্য। পাঠাবার জন্য কি লাগে? অর্ডার ফর্মটা। অর্ডার ফর্মটা স্যার। তো অর্ডার ফর্মে যে ওই ইয়েটা আছে না, যেখানে দাম লেখা আছে, ওটা জি, কাগজ দিয়ে মানে ঢেকে কপি করে আবার পাঠানো। হ্যাঁ কপি করে পাঠিয়ে দিন, কোনো প্রবলেম নেই। ওকে এগুলো স্যার। এগুলো ওকে, থ্যাংক ইউ। আমরা আর কিছু- যারাই প্রশ্ন করি, প্রশ্নটা করব অবজেকশন। কাস্টমারের যেই ধরনের প্রশ্নগুলো আছে, গেস্টের যেই ধরনের প্রশ্নগুলো আছে, এই ধরনের কোন সার্ভিস রিলেটেড প্রশ্ন না আছে, ঠিক আছে? আশাত নির্জন। আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, বলুন। স্যার আমি দিনকে প্ল্যান দেখাইছিলাম গতকালকে। হুম, হ্যাঁ, আমার মানে ছোট ভাই হোক, তো প্ল্যান দেখানোর পর উনি আমাকেই এখন বলছে যে মামা, মানে ভাই আপনি টাকাটা একটু দিয়ে দেন, পরের মাসে সেল হয়ে যেটা হবে আপনি কেটে নেবেন। মানে আমার কাছ থেকে উল্টো টাকা ধার চেয়েছি। সবাইকে আমি আমি সবাইকে একটা কথা বলবো, কোনোদিন এই কাজটা করবেন না। সে আপনার নিজের আত্মীয় হোক, নিজের ভাই হোক, নিজের কাকা হোক, জ্যাঠা হোক। সবসময় মাথা রাখবেন, একজন ব্যক্তি নিজের নিজের ইনভেস্টমেন্ট না করে, সে যদি টাকা ইনভেস্টমেন্ট না করে যদি সেই প্রোডাক্ট পেয়ে যায় বা সার্ভিস পেয়ে যায় না, সে মাথার উপরে উঠে নাচ করতে স্টার্ট করবে। কোনো কিছু না করে যদি আপনি কোনো কিছু ভালো কিছু পেয়ে যান না, সেটা গুরুত্ব লোকেরা দেয় না। মানে এটা আপনি নিজেরাও বুঝতে পারবেন। আমি কোনো কিছু করলাম না, দেখবেন অনেক ছেলে মেয়ে থাকে না, যার বাবা প্রচুর আছে, তাই না? তো কোনো কিছু জি, করতে স্যার। হয় না, প্রচুর আছে, তাদের ব্যবহার, তাদের চরিত্র, তাদের অ্যাটিটিউড দেখবেন আলাদা। আর স্যার, যারা খেটে হচ্ছে, এই রিলেটেড একটা কথা আছে, 30 সেকেন্ড বলবো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনার বিএলসি তে তো আমার অসুস্থতার কারণে আমার ছেলে সাথে ছিল, তো সে উদ্বুদ্ধ হয়েছে যে আমি তোমার সাথে হ্যাঁ বেস্টিতে কাজ করতে চাই, আমার একটা আইডি করে দাও, রাইট? তো যেভাবে হোক গত 2 দিন আগে ওকে একটা আইডি করে দিছি। তো আমি বললাম যে আইডি করে দিলে ঠিক আছে, কিন্তু আইডি কিন্তু আমি অ্যাক্টিভ করে দিব না, কারণ এটা হইলো আমার ব্যবসার প্রিন্সিপাল, যেই কাজ করুক তার আইডি অ্যাক্টিভের ক্ষেত্রে আমি টাকা দিব না। তো কি করলো, পরে ওর মা ও মিলে বুদ্ধি করলো, ও যে বৃত্তি পাইছে ওইখানে সরকারি থেকে প্রতি মাসে মাসে কিছু টাকা ওর একটা অ্যাকাউন্টে জমা হয়, তো এখানে 4,500 মতো টাকা আছে। তো ওইখানের টাকা দিয়ে ওইখানের টাকা দিয়ে আজকে 30 পিবি দিয়ে কি আইডিটা অ্যাক্টিভ করছে। তো এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, গুড, কোনো ভেরি ব্যক্তি যদি গুড, বিজনেসটা করতে চায় ভেরি তার গুড। টাকা দিয়ে এটা করতে হবে, আমার ছেলেকে আমি দেইনি। একদম, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আসাদ ভাই, আসাদ ভাই আছেন, অনেকেই বলছে না, কোনো সময় দেবেন না। এটা না, লোকেদের কি হয় বলুন, এটা সুযোগ। লোকেরা আর ওইটার কোনো মূল্যই থাকবে না। টাকাটা আপনারই যাবে, সে 2 মাস জি, স্যার। পরে দেখ, 3 মাস পরে, না, আমি ব্যাপার না। বলেছি যে আমি পারবো না, পারবেন না। আমি বলছি যে আমার এই মাসে তো কোনো লোক না, না, কোনো লোক না শুনতে পছন্দ করে না। তাকে একটা কথা বলবেন যে দেখুন, বিজনেসটা তো আপনার, আপনি করতে চান, তো এখানে আমার মনে হয় না আমার দেওয়াটা ঠিক হবে, শেষ। না, এখানে আমি সবাই এখানে অনেক অবজেকশনস নিয়ে আমি যেহেতু কথা বলছিলাম, কিছু জিনিসকে পয়েন্ট আউট করে দিই, তারপর আমরা ফটাফট ট্রেনিংটাকে এন্ড আপ করি। ফার্স্ট অফ অল জিনিসটাকে বোঝাটা দরকার যে আমার কাছে অবজেকশন হচ্ছে এরকম জিনিস যেখানে কি লোকেরা আপনাকে বাধা দেয়, না আমি নেটওয়ার্কটা করবো না, ঠিক এটা এরকম বলে, না আমি বিজনেসটা করতে চাই না, জি। এগুলো হচ্ছে অবজেকশন। যখন এই জিনিসকে অবজেকশনকে যখন হ্যান্ডেল করবেন, অনেকে বলছে যে তেল মারা ব্যবসা। হ্যাঁ, তো অবজেকশন যখন হ্যান্ডেল করবেন, একটা জিনিসকে খুব ক্লিয়ার কাট ভাবে নিজের উপরে ফোকাস করুন কনফিডেন্সলি। সেটা হচ্ছে কোনো অবজেকশন খারাপ না, ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে অবজেকশনকে হ্যান্ডেল করার সব থেকে বেস্ট উপায় হচ্ছে ভালো করে শুনুন ও কি বলতে চাইছে। আমি নেটওয়ার্কিং করব না, আমি ভেস্টিজ করব না। আচ্ছা, ভেস্টিজ কে বারণ করছে না নেটওয়ার্ককে বারণ করছে, এটা বোঝাটা দরকার আছে। সে যদি বলে যে না আমি ভেস্টিজ করবো না, তাহলে তো আমি ভেস্টিজটা কেন করবো সেটা বোঝাতে হবে। যদি বলে নেটওয়ার্কিং কেন করবো, তাহলে নেটওয়ার্কটা বোঝাতে হবে না। তো ভালো করে না প্রশ্ন নিজের মাথার মধ্যে এগুলোকে ক্রিয়েট করবো। যে লোকেরা যখন বলছে যে না আমি বিজনেসটা করতে চাইছি না, তো স্যার আপনার বিজনেসটা করতে চাইছেন না, এটাতে কোনো
প্রবলেম নেই, এটা আপনার নিজের একান্ত নিজের ডিসিশন। বাট আমি কি জানতে পারি যে কোন জায়গাটা ভালো, আরো কিছু ভালো করে, বা কোন জিনিসটা আপনার মনে হয় যে এটা হলে আপনি করতেন? কথা বলার ধরনটাকে বুঝুন। এমন কোন একটা পয়েন্ট বলুন যেটা থাকলে বা যেটা হলে আপনি করতেন। লোকেরা তো কিছু না কিছু বলবে, সবসময় মাথায় রাখবেন আঙুল দেখানোটা খুব সোজা, অবজেকশন দেওয়া খুব সোজা। আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি, আমার মনে পড়ল। একদিন একটা ভদ্রলোক খুব ভালো ছবি আঁকেন উনি, ঠিক? তো উনি একটা ছবি এঁকেছে, অনেক বড় একটা ছবি, রাস্তার একটা জায়গাতে যেখানে ছবির এক্সিবিশন টাইপের হয়, তো ওখানে লাগানো হচ্ছে। উনারই একটাই ছবি আছে, আর উনি নিচে লিখে দিয়েছেন যে এই ছবিটা কেমন হয়েছে, ঠিক? কি লিখেছে? ছবিটা কেমন হয়েছে, বা ছবিটার ব্যাপারে আপনার মন্তব্য কেমন? তো সবাই লিখেছে ভুল, খারাপ। খারাপই বেশি লিখেছে, কেউ পজিটিভ লেখেনি, ভালো লেখেনি। 7 দিন ধরে ব্যানার পোস্টারটা ছবিটা লাগানো হয়েছে, সবাই লিখেছে খারাপ হয়েছে ছবিটা, রাইট? মানে লিখেছে কি যে ছবিটা কেমন হয়েছে, ভালো না খারাপ, ঠিক এরকম ভাবে লিখেছে। তো খারাপ হয়েছে, খারাপ হয়েছে, খারাপ হয়েছে, সবাই লিখেছে খারাপ, ম্যাক্সিমাম লোক খারাপ। ওই একই ছবি তার ঠিক 2 সপ্তাহ পরে ওই পোস্টারে লাগানো হয়েছে, আর নিচে লিখে দিয়েছে যদি কোনো জায়গায় খারাপ হয়ে থাকে কাইন্ডলি আমাকে একটু চিহ্নিত করে দেবেন। একই ছবি, একই ছবি, নিচে লেখাটা কি যে যদি কোনো জায়গায় খারাপ হয়েছে বা ভুল হয়েছে আমাকে একটু চিহ্নিত করে দেবেন যে এই জায়গায় ভুল হয়েছে। 1 মাস ধরে পেন্ট পোস্টারটা লাগানো ছিল, কেউ কোনো কিছু লেখেই না। কেন কেন লেখেন না জানেন? লোকেদেরকে মন্তব্য চাইলে লোকের অনেক কিছু বলে, কিন্তু ধরিয়ে দিতে বলুন কোনটা ভুল হয়েছে পারবে না বলতে। তো অবজেকশনটা ঠিক এরকমই হয়। যখন এই লোকেরা বলবে না না আমি বিজনেসটা করতে চাই না, স্যার ম্যাডাম খুব কোনো প্রবলেম নেই, কারণ এটা আপনার ব্যক্তিগত ডিসিশন, বিজনেসটা করতে চান না। বাট আমি একটা জিনিস জানতে চাই, যাতে আমি বিজনেসটা আগামী দিনে একটু ভালো করতে পারি, যে কি এমন জিনিস হলে বা কি এমন জিনিস বা কি এমন তথ্য থাকলে আপনি বিজনেসটা করতেন, জিজ্ঞাসা করুন। বুঝতে পারছি কথাটা? সাদাত ভাই ক্লিয়ার? yes, বোঝা যাচ্ছে তো? clear. সেকেন্ড জিনিস, আরেকটা খুব কমন একটা অবজেকশন আছে নেটওয়ার্ক বিজনেসের ব্যাপারে, আপনি জানেন তো, কনফিডেন্টলি লোকের সাথে কথা বল। প্রবলেমটা কি হয়, আমরা একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি, না নেটওয়ার্কিংটা করো, এটা ভালো। এই যে মাথাটাকে এভাবে ঘুরিয়ে দিলেন না, চোখটাকে, লোকেরা ওখানে নেগেটিভ করে দেয়। অর্ধেক আমি আপনাকে বলছি, আমার 14-15 বছর অভিজ্ঞতা থেকে একটা কথা বলবো, অবজেকশন হ্যান্ডেল করার সব থেকে সহজ উপায় হচ্ছে এই দুটো চোখকে না ওর চোখের মধ্যে ঢুকিয়ে কথা বলুন। বলুন কি বলছে, কেন মনে হয়, কিছু বলতে পারেন, আপনি কম কথা বলুন, তাকে শুধু একটা করে প্রশ্ন করুন, স্যার আপনার মনে হয় কেন? নেটওয়ার্কিংটা আপনি বলছেন খারাপ, মানলাম, কিন্তু কেন খারাপ এটার ব্যাপারে যদি একটুখানি আমাকে বলেন তাহলে খুব সুবিধা হয় জানতে, আমারও বুঝতে সুবিধা হবে। ওই যে বললাম, যখনই বলবেন না ভুলটা কি ধরিয়ে দাও, কেউ ধরাবে না, কিন্তু বলার জন্য মুখ দিয়েছে উপরওয়ালা, যা খুশি বলতে থাকে, ঠিক? সেকেন্ড জিনিস যেটা আর একটা প্রবলেম, সেটা হচ্ছে দেখবেন লাস্টে আমরা বুঝতে পারি না লোকটা করবে কি করবে না, হয় এরকম। এটা একটা অবজেকশন হয়, মানে এটা একটা হ্যান্ডেল করো, অবজেকশন হ্যান্ডেল না ক্লোজিং। লোকেদেরকে কোনো সময়ের জন্য ফর্ম ফিল আপ করুন এই কথাটা বলবেন, ঠিক? লোকেদেরকে অর্ডারের জন্য কোনো সময় বলবেন না যে আপনাকে এই অর্ডারটা দিতে হবে, প্রথমবারের কথা বলছি। অর্ডারটা না দেওয়ার জন্য উল্টে ঘুরিয়ে বলুন যে স্যার এরকম তো, এটা তো আমাদের একটা অর্ডার ফর্ম, আমি জাস্ট একটু জানতে চাইছি আপনার কাছ থেকে যে কোন কোন প্রোডাক্ট গুলো আমাদের কাছে যেটা আছে সেই প্রোডাক্ট গুলো আপনার বাড়িতে ব্যবহার হয় কি হয় না, আর যদি হয় তাহলে কতগুলো হয়, ঠিক? অর্ডার ফর্মটা নিয়ে বসুন। স্যার বাড়িতে পেস্ট ইউজ হয়, দাঁত মাজার জন্য পেস্ট? হ্যাঁ ইউজ হয়। কোনো নির্দিষ্ট কোনো পেস্ট ব্যবহার করেন? হ্যাঁ করি। মাঝে মধ্যে পাল্টান? হ্যাঁ পাল্টায়। বলবে তো এরকম, পাল্টাই তো অনেকে, কোনো সময় কোলগেট, কোনো সময় পেপসোডেন্ট, কোনো সময় ডাবর লাল, অনেক কিছুই থাকে। জিজ্ঞাসা করবেন, তাতে এটাতে বুঝতে ইজি হবে, তার মানে লোকটা কিন্তু চেঞ্জ করে, তার মানে চেঞ্জ করে মানে কি,
তার মানে ও কিন্তু আমার এটাও নিতে পারে। আচ্ছা কতগুলো লাগে স্যার পেস্ট? মোটামুটি একটা, ওখানে লিখুন এক। অর্ডার ফর্মটা কিন্তু আপনি ফিল আপ করছেন, কিন্তু ওকে বলছেন না যে অর্ডার ফর্মটা ফিল আপ করছে। দরকার পড়লে আপনি জেরক্স করে নিন, অরিজিনাল অর্ডার ফর্মটা রাখবেন না, জেরক্স করে নিন, যাতে কি হয় অর্ডার ফর্মটা আপনি অফিসে জেরক্সটা তো দেবেন না, অরিজিনালটা দেবেন, তাতে যাতে দিতে পারে। কোনো সময় লোককে বলবেন না যে ডকুমেন্টস দাও, তাদেরকে যখনই কথা বলবেন যে স্যার এটা তো জয়েন করা যায়, বাট এটা জয়েন করার জন্য আমাকে আগে দেখতে হবে যে আপনার কাছে ডকুমেন্টস সঠিকভাবে আছে কি। তো স্যার আপনার কি এরকম এই কার্ড আছে যেটা আপনাদের লাগে কি, আই কার্ড, যেটা আধার মানে ভোটার কার্ড না কি বলে ওটাকে সাদাত ভাই? আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড। জন্ম হ্যাঁ নিবন্ধন। আছে। তো ডেট অফ বার্থ সার্টিফিকেট, তো এই দুটো কি একই আছে কি নাকি, ডেট অফ বার্থ একই আছে কিনা একটুখানি দেখা যাবে। সে যদি এনে দেয় না আপনাকে, সে যদি আপনার বাড়ি ঘর থেকে ঢুকে গিয়ে যদি ড্রয়ার থেকে বের করে এনে দেয়, তার মানে ওটা পজিটিভ 100%। আপনি বুঝতে পারছিলেন না তো করবে কি করবে না, ওকে বলুন এইভাবে ঘুরিয়ে যে এখানে জয়েন করতে গেলে, এখানে কাজ করতে গেলে কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস সাপোর্ট লাগে, কারণ এটা সরকারি নিয়ম। ব্যাংকের পাসবুক আছে, ব্যাংকের বই আছে আপনার? হ্যাঁ আছে। পাসবইটা আছে? হ্যাঁ আছে, একটু নিয়ে আসবেন। ও যদি নিয়ে আসতে গেল, তার মানে বুঝে যেন পজিটিভিটি আছে। ধরনগুলোকে বুঝুন, এটা একদিনে বেরোবে না মুখ থেকে, কিন্তু এগুলোকে রেগুলার প্র্যাকটিসে আনতে হবে কনফিডেন্টলি। আপনার কাছে ভোটার আইডি কার্ড আছে বা ডেট অফ বার্থ সার্টিফিকেটটা আছে আপনার কাছে? হ্যাঁ আছে। তাহলে না, যদি জিজ্ঞেস করে না কেন, অ্যাকচুয়ালি এখানে কাজ করতে গেলে স্যার বা ম্যাডাম সরকারি কিছু নিয়ম কানুন আছে যেগুলোকে বাধ্যতামূলক। কারণ ওয়েস্টিজ এরকম কোম্পানি, যা কিছু বাধা প্রথমে হয়ে যাবে যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। যা কিছু প্রবলেম প্রথমে হয়ে যায়, পরবর্তীকালে যাতে প্রবলেম না হয়, এটার উপর আমরা ফোকাস করি, এভাবে বলতে পারি। ঠিক আছে? আর কিছু কিছু ছোট ছোট জিনিসের আমি একটুখানি সাদাত ভাইকে বা সবাইকে আমি একটা জিনিস বলি। অবজেকশনস খুব সিম্পল। আমি আজকে কত তারিখ? 2 তারিখ। আমি 4 তারিখ রাত্রিবেলায় 4 তারিখে রাত্রিবেলায় বলতে 7টা থেকে বা 8টা থেকে পুরো অবজেকশন হ্যান্ডেলিং এর কিছু প্রসেস আছে, মানে একদম পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, বাংলাতে করাবো। আমি চাইবো একটুখানি ওই ট্রেনিংটা টেক করুন। সাদাত ভাইয়ের সাথে আমি কথা বলেছি, দরকার পড়লে আমরা 8টা থেকে একটুখানি আগে করাবো। পুরো অবজেকশন হ্যান্ডেলিং আজকেও যেরকম ভাবে করলাম সেইভাবে লাইভ করবো আধা ঘন্টা। মানে লাইভ মানে কি আপনাদের কাছ থেকে শুনে 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 করবো, একটুখানি টাইম নিয়ে করবো, সো দ্যাট আমরা ওই জিনিসটাকে আর একটু প্রসেস করতে পারি। যদি আমি বাংলাদেশের আইডিতে যদি ওপেন টু অল করতে পারি তো খুব ভালো, তা না হলে সাদাত ভাই আছে, কোনো প্রবলেম নেই। সাদাত ভাই আমরা ওপেন টু অল করতে পারি হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। তোমার আইডিতে? তাহলে এই আইডিতে আহ, 300-300 বেশি, এই জন্য ওপেন দেই নাই, কারণ 300 বেশি করা যাবে না। না কোনো প্রবলেম নেই, আমরা ওপেন করে নেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো এইভাবে আমি কথা বলে নিয়েছি সাদাত ভাইয়ের সাথে, যাতে আমরা অবজেকশন হ্যান্ডেলিং এর উপরে না কিছু প্রসেস। আর আমি চাইবো অবজেকশন যেগুলো আছে না, আজকে হয়তো অনেকে প্রিপেয়ার্ড না, কারণ অবজেকশনের থেকে বেশি আমি সার্ভিস রিলেটেড কোশ্চেন পাচ্ছি। সার্ভিস, রাইট? প্যান কার্ড আপডেট কি করে করবো, রাইট? এটা কি করে করবো, এটা না। আমি চাই কাস্টমার, আমি আবার আপনাদেরকে বলে রাখছি, কথা বলতে গেলে কাস্টমার আপনাকে কি এমন কথা বা কি এমন কথা সেন্টেন্স বলে যেটার জন্য আপনার বাধা হয়ে যায়, ওই জায়গাটা কাজ হয় না, সেরকম অবজেকশনস কে খুঁজুন। সময় আছে, আজকের দিনটা আজকে রাত্রে আছে, কালকের দিনটা আছে, পরশুদিন আমরা আবার 8টার সময় মিট আপ করবো বাংলাদেশি টাইমে 8:30, ঠিক আছে? তো সেরকম ভাবে আমরা প্ল্যান করবো যাতে আমরা নিজেদেরকে একটু ডেভেলপ করতে পারি। ঠিক, অবজেকশনস নিয়ে এটা নিয়ে প্রবলেম নেই। অবজেকশন হ্যান্ডেল করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভালো করে শোনা, ভালো করে চোখে চোখ রেখে কথা বলার, ভালো করে শোনা। এটা করলে 70% অবজেকশন এমনি শেষ হয়ে যায়, বাকিটা 30% আমি বলে দেবো, টেনশন নেই। ঠিক আছে? তো চলুন আজকে এখানে এন্ড আপ করবো, বাট তার আগে সাদাত ভাই আজকে এখানে এন্ড আপ করি আমরা। আচ্ছা, আরেকটা ছেলে অনেকক্ষণ যাবত কিছু বলতে চাচ্ছে, কথা বলে একজনকে একটু সুযোগ করে দিই। হ্যাঁ, একজন দুজনকে। নাবিল খান। একদম কোনো প্রবলেম নেই। নাবিল খান। রিনা ম্যাডাম এত গালে হাত দিয়ে বসে কি ভাবছো? তো উনিও কিছু বলতে চাচ্ছে, ওনাকে একটু সুযোগ দিয়ে সাপোর্ট দিন। লাগে। হ্যাঁ নাবিল বলো, গুড মর্নিং। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে
যে আমাকে কিছু মেম্বার বলে যে তোমাদের এখানে সবকিছুই আছে ঠিক আছে, বাট এখানে যে আমরা প্রোডাক্ট গুলো যখন তারা কিনতে চায় তারা আমাদের লিস্টটা দেখে, মানে লিস্টটা দেখার আগে তারা একটা জিনিস বলে যে আমি কিভাবে দেখবো যে তোমাদের কয়টা প্রোডাক্ট আছে আমাদের অ্যাভেলেবল মানে বাংলাদেশে, এবং এইটা আমি কিভাবে বুঝবো মানে এটার কোনো একটা জিনিস তখন আমি আসলে বুঝতে পারি না তাকে কি বলবো, আসলে অর্ডার ফর্মের কথা বলবো না কোনটা বলবো, এটা আমি খুব কনফিউজ হয়ে যাই। নাবিল আমি কিচ্ছু বুঝতে পারিনি, তুই তোমার সাউন্ডটা ক্লিয়ার নাবিল না, হেডফোন off বারবার করে বল নড়াচড়া করছে। ভিডিও আচ্ছা স্যার আমি আরেকবার বলতেছি, আমার কথা কি শোনা যায়? ভিডিওটা অফ করে বলো, ভিডিওটা অফ করে বলো। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ 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 আমার কিছু মেম্বার মানে কয়েকটা প্রশ্ন আমি যখন সম্মুখীন হই তার ভিতরে একটা কমন প্রশ্ন হচ্ছে যে তারা আমাকে একটা জিনিস সবসময় বলে যে তোমাদের এখানে লিস্টটা কই, মানে তারা একটা জিনিস বলে যে এখানে কোন কোন প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবল আছে, এই প্রোডাক্ট গুলো আমি দেখবো কিভাবে? আমি যে প্রোডাক্ট গুলো কিনবো প্রোডাক্টটা যে দেখবো যে আসলে কোনটা কোনটা আছে এবং কয়টা প্রোডাক্ট আমাদের বাংলাদেশে আছে এবং কোনটা কি কাজ করে, এটা আসলে আমি দেখবো কিভাবে? যে আমি একটা প্রোডাক্ট হবো, এটা আমি তো আগে বোঝালাম এটা তখন আমি কিভাবে হ্যান্ডেল করব? নাবিল প্রথম কথা কিছু জিনিসকে বলি। নাবিল প্রথম কথা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কোনো লোককে কোনো প্রোডাক্ট ক্যাটালগ দিলে সে জীবনে কোনোদিন খুলে দেখে না। ফার্স্ট নিজের জন্য ভেবে দেখিয়ে নিও, কোনোদিন কেউ দেখে না। তোমাকে আজকে তুমি আজকে মানে এটা সবারই ক্ষেত্রে বলছিস, ম্যাক্সিমাম লোকেরা প্রোডাক্ট ক্যাটালগ পায়, ওই প্রোডাক্ট ক্যাটালগের প্রথম পেজটা খোলে আর পুরো কি কাজে লাগে এটা তো দেখে না, কত দাম আছে এটাকে দেখে ওটাকে বন্ধ করে রেখে দেয়। লোকেদের এটা মানসিকতা, এটা সাইকোলজি, ঠিক আছে? সেকেন্ড জিনিস হচ্ছে যে কোনো লোককে যখন প্রোডাক্টের কথা বলছো না, সেখানে তোমার ফিজিক্যাল প্রেজেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকের এটা ইন্ডিয়া বাংলাদেশের মতন জায়গাতে বাস করি না, যেখানে কি আমরা এখনো ডিজিটাল ভাবে আমরা ফোনে বুঝিয়ে দিলাম, লোকেরা করে নিল, অতটা লোকেরা না শিক্ষিত না অতটা বুঝে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। তো চেষ্টা করবে যথাসাধ্য, যতটা চেষ্টা করবে লোকেদের সাথে সামনে বসে কথা বলাটা, ঠিক আছে? দেখবে ওটার মধ্যে অনেক পজিটিভিটি পাবে। আর প্রোডাক্টের কথা খুব ইজি ভাবে বলবে, ক্রিটিক্যাল বানাবে না। এত প্রোডাক্ট আছে, এগুলো কে বলে? বাংলাদেশে আমরা 20টা থাকুক 25টা থাকুক, আমার এত প্রোডাক্ট জেনে লাভ কি আছে? তাকে একটা কথা বলবে, প্রোডাক্টের ক্যাটালগের থেকে বড় কথা হচ্ছে ম্যাডাম, নর্মালি একটা স্যার ম্যাডাম নর্মালি যে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করে যে প্রোডাক্ট, ভাবুন কি কি থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ লাগে, পেস্ট লাগে, আছে, সাবান লাগে চান করার জন্য, তেল লাগে, রাইট, বডি লোশন লাগে, সবই তো আছে। আপনার কাছে যে প্রোডাক্ট গুলো আছে সেইভাবে আপনাকে কথাগুলোকে সাজাতে হবে। ইন্ডিয়াতে যেরকম ফুড সাপ্লিমেন্ট আছে, আমি লোককে যখন বলি এই কথাগুলোর উত্তর দিই, তখন আমি একটা কথা বলি, লোকেরা কেন ফুড সাপ্লিমেন্ট খায়? সুস্বাস্থ্যের জন্য, যেটা আপনাদের কাছে হয়তো নেই। হ্যাঁ, এখনো সুস্বাস্থ্যের জন্য প্রোডাক্ট আছে, ফাইবার, রেসলিন কেন খাবে, ফাইবার কেন খাবে? আজকের এটা আমাদের শরীরে যত না প্রবলেম, সবকিছু কিন্তু একটা জায়গা থেকে আরম্ভ, সেটা হচ্ছে পেট। মানুষের পেট যদি পরিষ্কার থাকে, যদি ক্লিয়ার থাকে, মানুষের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। তো অর্ধেক প্রবলেমকে সলভ করার জন্যই কিন্তু ফাইবার। লোকেরা আদৌ জানেও না, প্রোডাক্টের ক্যাটালগ পড়ে, লোকেরা প্রোডাক্টের ক্যাটালগ পড়ে কতটা নলেজ নাই। নাবিল, তুমি আমায় বললে না প্রোডাক্টের ক্যাটালগ, তুই কটা, সত্যি কথা বলবি, স্যার তুই কটা প্রোডাক্টের ক্যাটালগ পড়েছিস? এটা বলতে আমাদের হ্যাঁ, ক্যাটালগ এই তো দেখেছিস, প্রোডাক্টের ক্যাটালগ তো তুই ছেড়ে দে, তুই তো প্রোডাক্টের মানে আমি তোমায় বলছি, আমরা ইউটিউবেও পাই, কিন্তু সেগুলোকে আমরা পড়ি, সেটাও পড়ি না। এই ভাই খুব নর্মাল ভাবে বল, সামনাসামনি ফিজিক্যাল প্রেজেন্স দিয়ে কথা বলার চেষ্টা করো, দেখো অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন যেটা আমি তারা বলে যে সবকিছুই বুঝলাম যে এর কারণে বা আমাদের গভর্নমেন্ট রুলস এর কারণে আমাদের একটু বেশি হয়, কিন্তু ওই একই জিনিস সাবানটা আমাদেরটা ভালো, বাড়িটা দেখা যায় তাদের থেকে আমাদেরটা ভালো, তারপরও তারা বলে যে ওই তুলনায় তো আমাদের দাম তো অনেক বেশি। সেক্ষেত্রে আমি এটা যেহেতু আমাদের এটা দাম, দেখ, দাম বেশি বলাটা না দুটো জিনিসই হতে পারে। একটা হচ্ছে সেই লোকটার আদৌ ইচ্ছে আছে কিনা
বোঝাটা খুব দরকার। ঠিক আছে, এটা একটা ইস্যু আছে। সেকেন্ড জিনিস হচ্ছে এই লোকটা যেটা বলছে না যে দাম বেশি, এই লোকটা দুটো প্রবলেম হতে পারে। একটা হচ্ছে সত্যি এর কাছে দাম বেশি, কারণ এর কাছে হয়তো সেই পরিমাণ অর্থ নেই বা টাকা নেই, তার জন্য দাম বেশি। অথবা ওকে বা আমাদেরকে সাইড করার জন্য হয়তো এই কথাটার উত্তরটা বলতে পারে যে প্রোডাক্টের দাম বেশি। এই দুটো কারণেই হয়। ঠিক, এবার আমাকে বুঝতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যার কাছে গিয়ে বলছি, রাইট, আমি যার কাছে বলছি সেই লোকটা বা সেই ব্যক্তিটি অ্যাকচুয়ালি কতটা প্রোডাক্ট নেওয়ার মতন ক্ষমতা আছে, সেটা আমাদের বুঝতে হবে। প্রোডাক্টের দাম কম বেশি হয় না, লোকেদের নেওয়ার ক্ষমতাটা কম বেশি হয়। একটা গাড়ি পাওয়া যায় যেটা দাম হচ্ছে 2 কোটি টাকা, ঠিক, ধর 1 কোটি টাকা একটা গাড়ির দাম। আজকে যদি কাউকে গিয়ে বলি আর ওই সিএনজি বাংলাদেশে, ঢাকাতে বা বাংলাদেশে যারা সিএনজি চালায়, তাকে কি যদি বলি 1 কোটি টাকার একটা গাড়ি কিনতে, কিনবে? কিনবে? নো। কিনবে না। যদি প্রাণ কোম্পানির মালিককে গিয়ে বলি তাহলে কি বলবে? হ্যাঁ, কি বলছে রে, 2-3 কোটি টাকার গাড়ি চালায়, 1 কোটি টাকার গাড়িতে কি হয়? কথাটার ভার্সনটা বোঝো। 2-3 কোটি টাকার গাড়ি চালায়, এই 1 কোটি টাকার গাড়ি দিয়ে কি হবে? 50 লাখ টাকার গাড়ি দিয়ে কি হবে? এটাই হচ্ছে তাদের কথা। তো লোকের কাছে এটা ভালো করে বুঝতে হবে আমাদেরকে, যে আমরা যখন লোকের কাছে দিয়ে যাচ্ছি, সে লোকটাকে আমি কি বোঝাতে চাইছি বা কি বলতে চাইছি, তবে আমি ওই জায়গাটাতে অবজেকশনটা ইজি ভাবে হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, মনে থাকবে? চলো, সো আর আর আজকে সময় নেব না। নেক্সট টাইম আবার আমরা বসবো কোনো সময়, অবভিয়াসলি বসবো। আর তার আগে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাদা, দেওয়ার আপনাকেও জন্য। অনেক অনেক ধন্যবাদ যে হঠাৎ করে অনেক লম্বা থ্যাংক ইউ সময় সো দিলেন। মাচ শাহাদাত ভাই, আপনাকে অনেক আমাকে ডাকার জন্য। আমি কালকে আপনার সাথে কথা বলে নি, জিনিসগুলোকে ডিসকাশন করে নেবো একটুখানি। আর ঠিক আছে। আবার রিনা ম্যাডাম আবার হাত তুলে দাঁড়িয়ে আছে, কিসের? আর না বলা। ওকে, থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার। সো মাচ স্যার, আপনারা যত থ্যাংক ইউ দিলেন অতক্ষণে আমার কিন্তু অবজেকশনটা শোনা হয়ে যেত। তাহলে আমি বলতেছি স্যার, ম্যাক্সিমাম টাইম যে অবজেকশনটা আসে পুরো প্ল্যান দেখে নিচ্ছে, শুনে নিচ্ছে, তাদের কনসেপ্ট ভালো লাগতেছে, বাট শেষে আসে বলছে আমার এত সময় হবে, আমি কি পারবো, এই সময় আমি কিভাবে হ্যান্ডেল করবো বা আমরা কিভাবে হ্যান্ডেল করবো, এই সময়টাই উনি বেঁধে বলেছে দিচ্ছেন যে আমার কি সময় হবে? আমি কিভাবে করবো। না না, গ্রুপ থেকে সময় আমার হবে কিনা এটা প্রশ্ন তো, সময় হবে কিনা তো। তখন আমি কি বলবো স্যার? সকালবেলা হাঁটতে যান আপনি? আপনাকে জিজ্ঞেস করছি। আমাকে জিজ্ঞেস করছেন স্যার? হ্যাঁ। মাঝে মাঝে, সবসময় হয় না। কেন সময় হয় না? ঘুমায় থাকি স্যার। সময় হয় না তো, ঘুমোই থাকি মানে সময় হয় না? সময় হয় না। বাংলাদেশে প্রচুর নায়ক নায়িকারা আছে জানেন তো, প্রতিদিন সকালবেলায় হাঁটে, জিমে যায়, যোগা করে, তাদের সময় হয় না, হয় কি করে? উপরবেলা তারা কেউ 25 ঘন্টা, তাদের তাদের শরীর চর্চাটা করাটা খুব দরকার, কারণ তারা যদি না করে তাহলে তাদের লোকেরা দেখবে না, তাই তো? তো যে লোকটা বলছে আমার সময় হবে না, তার আদৌ প্রয়োজন আছে কিনা সেটাকে বোঝাটা খুব দরকার। লোকে প্ল্যান বোঝানোটা খুব বেশি বড় না, লোকের প্রয়োজনটাকে বড় করে লোকে তার পিছনে প্রবলেম সলভিংটা করাটা খুব দরকার। আর প্রবলেম সলভিং মানে হচ্ছে প্রবলেমটা এত বড় আর সলিউশনটা দিচ্ছে এইটুকুনি, এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার হবে, আমরা আরো 5 মিনিট মিটিংটা কন্টিনিউ করব, কিছু আবার হবে। আলোচনা আছে। থ্যাংক ইউ স্যার। চলুন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমাকে আমি থ্যাংক ইউ বলে সবাইকে ইনভাইট করি। থ্যাংক ইউ সো মাচ। আবার অবভিয়াসলি অনেক জিনিস নেওয়া আজকে আলোচনা করলাম, ডিসকাশন। তো থ্যাংক ইউ সো মাচ। আবার আপনাদের সাথে আমি শুক্রবার দিনকে চেষ্টা না ফাইনালি করার চেষ্টা করছি যাতে আপনাদের সাথে দেখা করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। শাহাদাত ভাই, থ্যাংক ইউ সো মাচ, এন্ড এভরিওয়ান থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ভালো থাকুন। ওকে, তো সবাইকে বলছি 5 মিনিট আমরা কন্টিনিউ করব, যেহেতু আজকে মাসের প্রথম দিন, রাইট?
অলরেডি কিন্তু আমি আজকে অফিসে গিয়েছিলাম, প্রত্যেকেই অনেক লোকেরা কনসিস্টেন্সি করেছে এবং যেহেতু কোম্পানির বিভিন্ন লিডারদের থেকে ডিক্লারেশন আসছে যে আমরা সিএনসিডি তে আমি বরাবর 2 তারিখে সব সময় আমার 100 পিবি করে থাকি এবং অনেক অ্যাসোসিয়েটেড অলরেডি আপনার 6000 7000 পিবির মতো আমার আইডি থেকে পড়ে গেছে। তো আমি প্রত্যেককেই বলবো যে দেখেন মাসের শুরুটা ভালো করুন, যারা এখনো আজকে করতে পারেন নাই আগামীকালকে করুন, স্টার্ট করুন। এবং দেখেন আজকে কিন্তু অলরেডি এক্সট্রা পিবি অফারে আসছে নতুনদের জন্য। তো এই অফারটাকে শেষের দিয়ে গিয়ে যাইয়া ইমপ্লিমেন্ট না করে শুরু থেকেই করুন, শুরু থেকে 10 তারিখের আগেই যাতে আমরা ভালো একটা কাজ করতে পারি, কোম্পানির মাসে 3-4টা ক্লোজিং করতে পারি, 7 তারিখে একটা, 15 তারিখে একটা, 26 তারিখে একটা। তার মানে এইভাবে যদি মিলেমিশে কাজটা করে অনেক ভালো হইতে করতে পারবো। তো আমি প্রত্যেকেই বলবো দেখেন অবজেকশন হ্যান্ডেলিং নিয়ে অলরেডি একটা ক্লোজিং ট্রেনিং কিছুদিন আগে আমি করেছি, সেটাও ইউটিউবে দেওয়া আছে। রাজীব স্যার আবার আসবে আমাদের মধ্যে। কিন্তু আমার প্রশ্ন হইলো যারা আমরা প্রশ্ন করছি তারা কিন্তু ওই যে অবজেকশন হ্যান্ডেলিং এর জটিল কোনো প্রশ্ন করছি না, ওই ছোটখাটো যেই বিষয়গুলো প্রতিনিয়ত আলাপ আলোচনা এগুলোই করতেছি। তার মানে আলটিমেটলি কি যখন আমাদের মধ্য থেকে ভালো কোনো কোশ্চেন আসে তখন সেগুলো নিয়ে কি আলোচনা করাটা কিন্তু ইজি হয়। তাই প্রত্যেকেই বলবো নেক্সট টাইমে আবারও হবে, প্রস্তুতি নিন এবং কালকে থেকেই এই ফেব্রুয়ারি মাসে বাসার মাসে ঝাঁপিয়ে পড়ুন নিজেদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এবং সর্বোচ্চ সেলস যাতে আমরা এই মাসে নিয়ে আসতে পারি দ্বিগুণ জয়ের প্রস্তুতি নিয়ে সেই প্রত্যাশা করছি। এবং আগামীকালকে আমি লিডারদের কাছ থেকে আলোচনা করব গ্রুপের মাধ্যমে, আপনাদের কাছ থেকে জানতে চাইবো যেহেতু আমাদের 8:30 বাজে একটা প্রেজেন্টেশন হয়, কিন্তু এই 8:30 বাজে আবার আমাদের টোটাল অফার নিয়ে আলোচনা আছে। ইন্ডিয়া থেকে শঙ্কজিৎ গোস্বামী এবং আরেকজনের আলোচনা আছে। তো কালকে প্রেজেন্টেশনটা করবো কিনা আমি আমাদের বোনদের একটা গ্রুপে জানাইবো, সেখানে যদি মেজরিটি বলে যে না করা উচিত তাইলে হবে, না হলে কালকের প্রোগ্রামটা 8:30টার প্রোগ্রামটা হয়তো ক্যান্সেল হতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, উইশ ইউ ওয়েল।